গল্পটি অপরাধী। রাইটার মতিউর রহমান। পর্ব 01। নীলা, কখন বের হবে? আমি, মা ঘুমিয়ে গেলেই বের হব। নীলা, শোনো, টাকা আর গহনা নিতে ভুলবে না কিন্তু। আমি, আমার মনে আছে, বের হলেই তোমাকে ফোন দিচ্ছি। তারপর মা ঘুমিয়ে গেলে রাত তখন সকাল 10টা। নীলার কথামতো মায়ের রুমে এসে আলমারি খুলে সব টাকা আর গহনা নিয়ে ব্যাগে ভরে নিয়ে মায়ের পায়ে সালাম করে বাইরে বের হলাম। নীলাকে ফোন দিলাম। আমি, কোথায় আসব? নীলা, আমি রেল স্টেশনে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি, এখানে তাড়াতাড়ি আসো। আমি, আচ্ছা দাঁড়াও, আমি আসছি। নীলা, তারপর দেরি না করে চলে গেলাম রেল স্টেশনে। যেতে যেতেই আপনাদের পরিচয় দিই, আমি মতিউর বাবা মায়ের একমাত্র ছেলে, পড়াশোনা শেষ করে এখন বেকার। অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। চাকরিতে টিকে যায়, কিন্তু অনেক টাকার জন্য এই গরিবদের কপালে চাকরি নেই। বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর 2-3টা টিউশনি করে পরিবারের সব দায়িত্ব আমাকেই করতে হয়। আর এদিকে যার সাথে কথা বললাম সে বড়লোক পরিবারের একমাত্র মেয়ে নীলা। আমরা অনার্স দ্বিতীয় বর্ষ থাকতেই আমাদের রিলেশন, মানে 3 বছরের রিলেশন চলছে। আপনাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে পৌঁছে গেলাম। দেখলাম নীলা একা দাঁড়িয়ে আছে, সেখানে তার কাছে গেলাম। আমি যেতেই নীলা বলল, নীলা, ব্যাগটা আমার হাতে দাও। আমি, হুম। তারপর নীলা যা বলল, আমি শুনে যেন আসমান থেকে পড়লাম, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। এ কি শুনছি আমি! কল্পনাও করতে পারি নাই কখনো নীলা আমার সাথে ধোঁকাবাজি করবে। নীলার পাশে অন্য এক ছেলে এসে তারপর নীলা যা বলল, নীলা, এ হচ্ছে আমার আবির। আমি তোমাকে নই, আবিরকে ভালোবাসি। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি, মানে? নীলা, মানে এখনো বুঝো নাই? পিছনে তাকিয়ে দেখলাম আমাকে মারার জন্য 45 জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। নীলা, ওকে ভালো থেকো বাই। আমি নীলার হাত ধরে বললাম, আমি, এসবের মানে কি? ঠাসশস ঠাসশাসশস। নীলা, ওই ছোটলোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? আমি, তুমি কি বলছো এসব? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ নীলা, আমাকে ফিরিয়ে দিও না। নীলা, বললাম না আমি তোকে ভালোবাসি না। আমি, তাহলে এতদিন কি ছিল? নীলা, তোর সাথে যা কিছু হয়েছে এর পেছনে সবকিছুই মিথ্যে ছিল। আর খবরদার আমার সাথে আজকের পর থেকে যোগাযোগ করার চেষ্টাও করবি না, এমনকি ফোনও দিবি না আমাকে। আমি, প্লিজ নীলা, এমন করো না আমার সাথে, প্লিজ তোমার পায়ে ধরি, এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে? নীলা, তোর মতো ছোটলোকের মুখে ভালোবাসার শোভা পাই না। আবিরের যা আছে তোর এক সিকি বলতে কিছুই নেই। দূর হ আমার সামনে থেকে, তুই কখনো তোর এই বিরক্তিকর খেতা মার্কা চেহারা নিয়ে আমার সামনে কোনোদিনও আসবি না। ওকে, গুড বাই। তারপর নীলা আর আবির কাঁধে হাতে হাত রেখে চলে গেল। আমি মাটিতে হেঁটু গেড়ে বসে পড়লাম, পেছনে ঘুরে আবির ইশারা দিল, সাথে সাথেই ওরা 5 জন এসে আমাকে মারতে শুরু করল। মারতে মারতে গোটা শরীর রক্তাক্ত করেই ছাড়ল, ওখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর তারা আমাকে রেললাইনে শুয়ে দিয়ে চলে গেল। হায়রে মানুষ, মানুষের জীবনের প্রতি ভালোবাসা তো দূরের কথা, দয়ামা বলতে কিছুই নেই। একজন নিষ্পাপ মনের মানুষকে কিভাবে আঘাত করতে পারে? একজন নিষ্পাপ অসহায় পবিত্র ভালোবাসার মানুষকে কিভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারে? একজন নিষ্পাপ, একজন চরিত্রবান মানুষকে কিভাবে ছোটলোক বা বেঈমান বলে প্রমাণ করতে পারে? আমি তো তার কাছ থেকে এমন কিছুই চাইনি, চেয়েছি শুধু একটুখানি মন, একটুখানি ভালোবাসা। এটাই কি আমার অপরাধ? যদি তাই হয়ে থাকতো তাহলে সে এমনটা না করে আগে বলতে পারতো তোমাকে ভালোবাসি না, তাহলে আমি তার জীবন থেকেই চলে যেতাম। কিন্তু এরকম একজনের জীবন নিয়ে খেলা করা, একজনের জীবন নষ্ট করা, মায়ের বুক খালি করা, পবিত্র ভালোবাসার জন্য প্রতারণা করা, এরকম ব্যবহার করা তার মোটেও উচিত হয়নি। এর ফল একদিন ঠিকই পাবেই পাবে। মারের জন্য যতটা কষ্ট পাই নাই তার থেকে ততটা বেশি কষ্ট পেয়েছি। তার প্রতিটা কথাই আমার বুকে তীরের মতো আঘাত করছিল, যা আমি সহ্য করতে পারছিলাম না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম।
চারদিক দেখলাম আমার পাশে কেউ নেই, শরীর অনেক ব্যথা, ব্যান্ডেজ করা, হাত পা নড়াচড়া করতে পারছিলাম না, মাথায় প্রচণ্ড ব্যথা, ব্যান্ডেজ করানো আছে। আস্তে আস্তে সবকিছু মনে পড়তে লাগলো কাল রাতের ঘটনা। ভাবতেই দুচোখ দিয়ে জল টপ টপ করে পড়তে লাগলো। নীলা আমার সাথে এরকম বেইমানি নাও করতে পারত, কিন্তু কেন করলো এরকম? কি করেছি, বা তার সাথে কি এমন অন্যায় করেছিলাম? কি এমন অপরাধ ছিল আমার? এমন সময় হঠাৎ কে যেন রুমে প্রবেশ করল। গল্পটি অপরাধী। রাইটার মতিউর রহমান। পর্ব 02। হঠাৎ দেখলাম রুমে কে যেন প্রবেশ করল। হ্যাঁ, একজন বয়স্ক লোক আমার কাছে এসে বসল, তারপর বললেন, লোকটি, এখন কেমন লাগছে বাবা? আমি, জি ভালো, কিন্তু আপনাকে তো চিনলাম না, আর আমি এখানে কি করে আসলাম? লোকটি, তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে চিনি। তবে হ্যাঁ, যখন আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় আসার পথে দেখলাম তোমাকে রেললাইনের মাঝে শুয়ানো, তাই তোমার কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমিও কষ্ট পাই, তারপর তোমাকে কয়েকজনের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। আমার নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচালাম, নয়তো বাঁচানো যেত না। আজ 3 দিন হলো তোমার জ্ঞান ফিরছে। আমি, আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার বলার ভাষা নেই, আপনি আমার জীবন বাঁচিয়ে আমি আবারও নতুন জীবন ফিরে পেলাম। আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আঙ্কেল। আঙ্কেল, ছি বাবা, এরকম বলতে নেই, তুমি আমার একমাত্র ছেলের মতোই। তাই ছেলের জন্যই এইটুকুই তো করতে হয়। একদিন মনে আছে তোমার, সেদিন ভার্সিটির সামনে আমার মেয়েকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলে, আর আমিও সে সময় উপস্থিত ছিলাম। সেদিন আমি, এই মেয়ে রাস্তায় একটু দেখে চলতে পারেন নাকি, একটু হলেই গাড়ির তলায় পিষিয়ে দিত রাস্তায়। মেয়ে, সরি, আসলে আমি বুঝতে পারি নাই, তার জন্য সরি। আমি, হয়েছে, আর সরি বলতে হবে না, এবার তো যান। মেয়েটি, এই শুনুন। আমি, হুম বলুন। মেয়েটি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি, কিসের জন্য? মেয়েটি, আমাকে বাঁচানোর জন্য। আমি, হয়েছে, এখন থেকে সাবধানে চলাফেরা করবেন। মেয়েটি, ওকে। এই যে শুনুন। আমি, আবার কি হলো? মেয়েটি, আপনার নামটা তো বলে যান। আমি, আমার নাম মতিউর, এই ভার্সিটিতে পড়ি, অনার্স 2য় বর্ষে, আর আপনি? মেয়েটি, আমার নাম রিয়া, আমিও এই ভার্সিটিতে পড়ি, অনার্স 1ম বর্ষে। আমি, কিন্তু ভার্সিটি এইদিকে, আর তুমি ওইদিকে কোথায় যাচ্ছিলা? রিয়া, ওই যে বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে নিতে। আমি, ওহ আচ্ছা, যাও, পরে আবার কথা হবে বাই। রিয়া, হুম বাই। আমি, ওহ তাহলে আপনি রিয়ার বাবা? আঙ্কেল, হ্যাঁ আমি রিয়ার বাবা। তোমার বাসায় কে কে আছে বাবা? আমি, শুধু একজনকে অনেক ভালোবাসি, সে হচ্ছে আমার মা, আর আমার মা আর ছোট একটি বোন ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আমার কেউ নেই। আমার মা সব কিছু। আমি ছোট একটা টিউশন করে আমাকে একটা পরিবার চালাতে হয়। আঙ্কেল, কেন তোমার বাবা নেই? আমি, না আঙ্কেল, অনেক দিন হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আঙ্কেল, ও সরি, আমি এখন বুঝতে পারছি তোমার জীবনে অনেক কষ্টকর জীবন। তুমি টিউশনি না করে ছোট একটা জব করতে পারতে। আমি, আজকাল নাকি টাকার ঘুষ ছাড়া এই গরিবের কপালে চাকরি জুটে না, তাই আমার মতো হাজার হাজার শিক্ষিত বেকার হয়ে বসে আছে। আঙ্কেল, হুম, এজন্যই তো দেশে শিক্ষার হার বাড়ছে ঠিকই, কিন্তু বেকারত্ব বেড়েই চলছে। আমি, হুম। আঙ্কেল, তোমার মাকে এখানে আসতে বলি ফোন করে। আমি, না আঙ্কেল, মা অনেক টেনশন করবে আমার এই অবস্থা দেখে। আঙ্কেল, আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলার ছিল। আমি, জি বলেন। আঙ্কেল, তুমি আগে সুস্থ হও, তারপর আমার সাথে দেখা করবা কেমন? সেদিন না হয় বলবো, কিন্তু আমাকে কিছু না বলে তুমি কোথাও একা চলে যেতে পারবা না। ওকে, এই নাও আমার বাসার ঠিকানা। আমি, আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, তাহলে আমি আসি, পরে আবার আসবো। আমি ডাক্তারকে বুঝিয়ে বলে যাচ্ছি, তোমার যা কিছু দরকার হবে একজন নার্স তোমাকে সেবা করার জন্য সাহায্য করবে ওকে। আমি, জি আচ্ছা। তারপর আঙ্কেল চলে গেলেন, আর আমি ভাবতে লাগলাম সামান্য একটি ভুলের জন্য আজ আমার এই অবস্থা। নীলা কি করে এমনটা করতে পারলো? আমি ওর তো কোনো কিছুই ক্ষতি করিনি, তাহলে সে কি করে এমন কেন করলো?
তাহলে কি সে নিজের স্বার্থের লোভের জন্য? না না, সে এমন হতে পারে না। আমি যতদূর জানি ও শুনি নীলা এমটা হতেই পারে না। আমাকে জানতেই হবে এর কারণ, কেন করলো এরকম। আর মায়ের কাছে কিভাবে মুখ দেখাবো, কি করে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে বড় অন্যায় করেছি এর হয়তো ক্ষমা যোগ্য নেই। হ্যাঁ, এই অপরাধীর কোনো ক্ষমা নেই। তবুও মায়ের পা ধরে মাপ চেয়ে নিতে হবে যেইভাবে হোক, নয়তো আমি শান্তি পাব না। মা, তোমার এই অপরাধী ছেলেকে ক্ষমা করে দিও। আমি না জেনে অনেক অন্যায় করে ফেলেছি, মা ক্ষমা করে দিও বলে অঝোর ধারায় কাঁদতে লাগলাম। নীলার জন্য যতটা কষ্ট পাচ্ছি তার থেকে বেশি কষ্ট হচ্ছে দুঃখিনী মায়ের জন্য। আজ অনেকটা দূরে রয়েছি, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু সেই কান্নার আওয়াজ বের হচ্ছে না, কেমন যেন ব্যথা আসছে। এভাবে কিছুদিন হাসপাতালে থাকতে হলো। অবশ্য আঙ্কেলও এসেছিল কয়েকবার, তিনি আমার চিকিৎসার সব খরচপাতি দিলেন। অনেক বড়ই উপকার করলেন, তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এখন আমি সম্পূর্ণ সুস্থ, আজ বাসায় যাচ্ছি মনে হাজারো ভয় নিয়ে, জানিনা কি হতে চলছে আমার জীবনে। হয়তো বাড়ি থেকে বের করে দিবে, কতই না অপমান সহ্য করতে হবে। জানিনা মায়ের ভালোবাসা আর পাবো কিনা। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম। দরজার কলিং চাপতেই কেমন যেন ভয় ভয় লাগছিল মনে, সাহস নিয়ে দরজায় কলিং বেল বাজাতেই। গল্পটি অপরাধী। লেখ মশুর রহমান। পর্ব 03। আমি সাহস নিয়ে দরজায় কলিং বেল চাপতেই ছোট বোন রুমি দরজা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি, সাথে সাথেই রুমি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, রুমি, ভাইয়া তুই কোথায় চলে গেছিলি আমাদের ছেড়ে? চোখের পানি মুছে দিয়ে বললাম, আমি, না রে পাগলি, তোদের ছেড়ে কোথাও যায়নি। রুমি, তাহলে এতদিন কয় ছিলি? আমি, পরে বলছি, আগে বল মা কয়। রুমি, রুমি শুয়ে আছে। জানিস মা সবসময় কান্না করত তুই চলে যাওয়ার পর। আমি কিছু না ভেবে মায়ের রুমে গেলাম, আস্তে আস্তেই গেলাম। ভিতরে যেতে আমাকে এতটাই ভয় লাগছিল যে আমার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে যাবার মতো অবস্থা। মা আমাকে দেখেই শুয়া থেকে উঠে দাঁড়ালো। আমি অপরাধীর মতো মাথা নিচু করে মায়ের সামনে দাঁড়িয়ে আছি, কি বলবো নিজেও জানি না। মায়ের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি অনেক আগেই। আমার আশা দেখে মা অনেকটা রেগে যায়, তারপর মা বলতে শুরু করলেন, মা, কেন এসেছিস আমাদের সামনে? কোন লজ্জায় এসেছিস? কোন মুখ নিয়ে এই বাড়িতে এসেছিস? যে ছেলে মায়ের টাকা পয়সা গহনা লুকিয়ে লুকিয়ে চুরি করে রাতে পালিয়ে যেতে পারে, সে আমাদের ছেলে হতে পারে না। তোকে জন্ম দিয়ে পরিশ্রম করে কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু এইসব করার জন্য তোকে শিক্ষা দেওয়া হয়নি। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো কুলঙ্কার ছেলের প্রয়োজন নেই আমাদের। যে ছেলে মায়ের মূল্যবান জিনিস চুরি করে পালাতে পারে, সে সম্পদ চুরি করে নিয়েও যেতে পারে। এর আগেও ছোটবেলায় বারবার ভুল করতি, বাবার হাতে মার খেতি, আমি তা বাঁচিয়ে দিতাম। আর এখন বড় হয়েছিস, তোর জ্ঞানকাণ্ড বলতে কি কিছুই নেই। তোর মতো বিশ্বাসঘাতকতাকে এই বাড়িতে রাখার কোনো জায়গা নেই। বের হয়ে যাই বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতেই চাই না কখনো। আমি, মা আমার কথা একবার শোনো প্লিজ। মা, খবরদার আমাকে মা বলে ডাকবি না, তোর মতো বেইমানের কথা আমি কখনোই শুনতে চাই না। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি, মা তুমি এইভাবে বলতে পারলে? মা, রুমি তোর ভাইকে চলে যেতে বল, নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি, না মা, আমার জন্য তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই চলে যাচ্ছি। যাওয়ার আগে শুধু একটি কথাই বলতে চাই, তোমরা ভালো থেকো, আর পারলে তোমার এই অপরাধী ছেলেকে ক্ষমা করে দিও। একদিন তোমার এই ভুল ধারণা বদলে দিবে মা। আমি মানছি যে আমি না জেনে শুনে একটা পাপকাজ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এর জন্য তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওগো মা, ক্ষমা করে দিও তোমার এই অপরাধী ছেলেকে। আর হ্যাঁ, তোমার যে জিনিসগুলো আমার জন্য ক্ষতি হয়েছে সেটা আমি অবশ্যই যেভাবেই হোক পূরণ করে দিয়ে দিব। আমি চলে যাচ্ছি মা, আমি চাই না আমার জন্য তোমাদের কারোর কোনো ক্ষতি হোক। আর কোনোদিন আসবো না এই বাড়িতে। তারপর রুমে এসে আমার জামাকাপড় ব্যাগে গুছিয়ে নিচ্ছি, সে সময় রুমি আমার রুমে এসে কাঁদতে কাঁদতে বলল, রুমি, তুই যাস না ভাইয়া।
তুই চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো বল। আমাকে যেতেই হবে, আমি চাই না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। রুমি, প্লিজ ভাইয়া আর কাঁদিস না। সেদিন ওইভাবে রাতে কাউকে কিছু না বলে আমাদের ছেড়ে ওইসব জিনিস নিয়ে পালিয়ে গেলি কেন? আমরা কি তোর কেউ না? যাওয়ার আগে আমাদের কথা একবারও কি মনে পড়ল না? আমাদের কথা কিছুই কি ভাবলি না, এই সব কিছু করার আগে? শোন তাহলে। তারপর রুমিকে যা যা হয়েছিল সব ঘটনা খুলে বলার পর বললাম, আমি, মাকে দেখে রাখিস, আমি গেলাম, ভালো থাকিস। রুমি, শোন ভাইয়া, তুই ইচ্ছা করেই কাজটা করিস নাই, তোকে ফাঁদে ফেলানো হচ্ছিল আর সেই ফাঁদে পড়ে আজ তোর এই অবস্থা। প্লিজ ভাইয়া যাস না আমাদের ছেড়ে, তোর তো কোনো দোষ নেই। মাকে বুঝিয়ে বললে ঠিকই শুনবে। না রে, তা প্রয়োজন নেই। আমি যতদিন না মায়ের যত টাকা আর গহনা ফেরত বা ক্ষতিপূরণ করতে না পারবো ততদিন এই বাসায় আসব না। আমার জন্য দোয়া করিস, ভালো কিছু একটা কাজ যেন পেয়ে যায়। রুমি, ভাইয়া, তোকে অনেক মিস করব রে, জড়িয়ে ধরে। আমি, আমিও অনেক মিস করব সবাইকে। রুমি, এই নে, এটা তোর কাছে রাখো, কিছু টাকা আমার হাতে দিয়ে। আমি, এত টাকা আমি কি করব? রুমি, আমি জানি ভাইয়া তোর কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমার সব জমানো টাকা তোকে দিলাম। বাইরে যেখানে থাকিস সাবধানে থাকিস ভাইয়া। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম। আমি, তুই আমাকে এত ভালোবাসিস কেন রে? রুমি, তুই ছাড়া আমাদের আর কে আছে বল? আমি, কিন্তু মা আমাকে বিশ্বাস করলো না রে। আমার সামান্য একটা ভুলের জন্য মা আমাকে অনেক ভুল বুঝলো। আমি ক্ষমা চাইলাম অথচ আমাকে তার ছেলে বলে অস্বীকার করলো, যা ইচ্ছা তাই বলে অপমান করলো। আমি আর থাকতে পারছি রে, ভালো থাকিস, আমি গেলাম। আর মাকে দেখে রাখিস বাই। তারপর বাড়ি থেকে চলে গেলাম, হেঁটে চলেছি অজানা পথ দিয়ে। কোথায় যাব জানি না, তাই অচেনা পথ দিয়ে হেঁটেই চলেছি। অনেক দূরে চলে যাব, যেখানে নেই কোনো প্রশান্তি। ভাবতেই যেন সবকিছু অবাক লাগছে, বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে, মন চটপট করছে, কি থেকে কি হয়ে গেল একটা মানুষের জীবনে। আজ এক অচেনা রাস্তা দিয়ে হেঁটে চলেছি, সেই পথের মাঝ দিয়ে। হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট আর বুকে আমার একরাশ কষ্ট নিয়ে। আমার এসবের জন্য ওই বেইমান, ওই স্বার্থপর লোভী নীলা দায়ী। কিন্তু আমার কিছুই করার ছিল না। আমার এই কষ্টদায়ক জীবন যেটা কোনোদিনও শেষ হওয়ার নয়। কেন বারবার আমার সাথে হয় এমন? কেন আমাকে শুধু এত ঘৃণা, এত কষ্ট দেই? আর কেন আমি সবার কাছে শুধু এতটা ঘৃণার পাত্র হলাম? কেউ আমাকে ভালোবাসে না। আমি দেখতে কি এতটাই খারাপ, তাই বলে কি আমার ভালোবাসা পাওয়ার অধিকারটুকু নেই? এসব ভাবছি আর অচেনা রাস্তা দিয়েই হেঁটে চলেছি, আর চোখ দিয়ে অঝোরে ধারায় বৃষ্টি গাল বেয়ে ঝরছে আর ঝরছে। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। এই শহরে আজ প্রথম পা রাখলাম। গল্পটি অপরাধী। লেখ মশুর রহমান। পর্ব 04। 3 বছর আগে। আজ শহরে প্রথম পা রাখলাম। বাবা মারা যাবার পর গ্রাম ছেড়ে শহরে এসে এক চাচার বাসায় উঠি। আমার চাচা তেমন বড়লোক না, মধ্যবিত্ত বললেই চলে। চাচি এক রোগ আক্রান্তে মারা যায় 7 বছর আগে। তাই চাচাকে দেখার মতো কোনো মানুষ ছিলেন না। ছিল না কোনো আপনজন। তিনি এক অসহায় মানুষ জীবনযাপন করতেন, তার কোনো অহংকার, হিংসা বলতে কিছু নেই, তিনি আমাদের অনেক ভালোবাসতেন। তাই আমরা এখানে এসে এক নতুন জীবন শুরু করি। আজ ভার্সিটিতে নতুন ভর্তি হলাম, অনার্স প্রথম বর্ষে। এখানে আমার পরিচিত বলতে কেউ নেই। আমি যখন ভার্সিটিতে যাই তখন সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে থাকে, মনে হচ্ছে আমি যেন তাদের কোনো এক চিড়িয়াখানার প্রাণী। পরনে ঢিলাঢালা শার্ট প্যান্ট আর মাথায় লম্বা চুল আর মাথায় তেল দেওয়া, চোখে চশমা, দেখতে একদম সহজ সরল ছেলে, কিন্তু সবার চোখে আমি অপরাধী। কিছু মেয়েরা দেখেই বলে, দেখ দেখ কোথা থেকে যে এইসব খ্যাতামার্কা গুলা আসে, এমন খ্যাতামার্কা কিভাবে যে ভার্সিটিতে চান্স পাই, মনে হয় সব পরীক্ষায় নকল করে পাসে বলে সবাই হাসাহাসি করত। আমি কোনো কিছুর উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। আমার কোনো ফ্রেন্ড নেই, তাই কথা বা গল্প করার মতো কেউ ছিল না। তাই সবসময় আমি আমার মতোই একা একা থাকি। কারণ নিরিবিলি থাকতে আমার পছন্দ।
একা একা বসে মাথা নিচু করে ডায়েরিটা বের করে গল্প, কবিতা লিখতাম। আর চুপচাপ ক্লাস করে কারো সাথে কথা হতো না, তাই চুপচাপ বাসায় চলে আসতাম। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর খেয়াল করে দেখলাম একটা মেয়ে সবসময় আমাকে ফলো করে, আমি কি এত লিখালিখি করি ও দেখার চেষ্টা করত কিন্তু পারত না। হঠাৎ একদিন ভার্সিটির ক্যাম্পাসের সামনে বসে বসে সুন্দর এক কবিতা লিখছিলাম, এমন সময় সেই মেয়েটি পেছনে থেকে বলল, মেয়েটি, বাহ, আপনি তো ভালোই কবিতা লিখতে পারেন। আমি, ধন্যবাদ, কিন্তু বুঝলেন কিভাবে আমি কবিতা লিখছি? মেয়েটি, আপনি যখন লিখছিলেন তখন আমি আপনার পেছনে এসে দেখছিলাম। আমি, ওহ আচ্ছা। তারপর মেয়েটি আমার কাছে এসে বসল। মেয়েটি, আমরা কি বন্ধু হতে পারি? আমি, মেয়েটি, হাসছেন কেন? আমি কি কোনো হাসির কথা বললাম? আমি, আমার সাথে বন্ধুত্ব, তাও আবার এই খ্যাতাকে? মেয়েটি, কে বলল আপনি খ্যাতা? আমি, আপনাদের মতো ধনী পরিবারের ছেলেমেয়ের সাথে এই গরিবের কপালে কোনো বন্ধুত্ব নেই, নেই কোনো ভালোবাসা। মেয়েটি, ধনী হলে কি আমরা মানুষ না? বন্ধু হতে কোনো ধনী গরিব প্রয়োজনে আসে না। আমি আপনার মতোই একজন মানুষ। আর ভালোবাসা কোনো ধনী গরিব লাগে না। মানুষের মনটাই আসল। আচ্ছা, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন কি না তাই বলেন। কিছু একটা ভাবার পর বললাম। আমি, আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুইজন বন্ধু। মেয়েটি, একটি শর্তে। আমি, আবার শর্তের কি হলো? মেয়েটি, আমরা আপনি করে না তুমি করে বলতে হবে ওকে। আমি, আচ্ছা ওকে, চলো ক্লাসের সময় হয়ে গেছে। মেয়েটি, তার আগে নামটাই তো জানা হলো না। আমি, ও হ্যাঁ, আমি মতিউর রহমান, তুমি? মেয়েটি, নীলিমা আক্তার, নীলা, সবাই আমাকে নীলা বলেই ডাকে। আমি, আচ্ছা ওকে, এবার চলো। নীলা, চলো। তারপর ক্লাস শেষে নীলার সাথে কিছু গল্প করে আমি বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল কিছুদিন। নীলার সাথে ফোনও সবসময় কথা হতো। ফোন কোনো কারণে অফ থাকলেও নীলা খুব রাগ অভিমান করত আমার ওপর। আমি তার রাগ না ভাঙ্গালেও নীলা সবসময় আমার পাশে থেকেই খুব কেয়ার করত, কিন্তু আমি চাই নীলা আমার থেকে দূরে চলে যাক। কারণ তার চোখের মাই পড়তে চাই না আমি। নীলাকে যতই এভয়েড করি নীলা ততই আমার কাছে চলে আসে। ওর পাগলামি কেয়ার গুলো আমাকে আরো পাগল করে দেই। নীলাকে আমি মনে মনে অনেকটা ভালোবেসে ফেলি, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারি নাই। আর প্রকাশ করারও প্রয়োজন মনে করি নাই কখনো। হঠাৎ একদিন ভার্সিটিতে আমার জন্যই নীলা অনেকটা অপমানিত হতে হয় সেদিন। অপরাধী। লেখমশুর রামান। পর্ব 05। 3 বছর পর। অতীতটা বাদ দিয়ে বর্তমানে তুলে ধরা হলো মিস্টেক পর্ব। আজ 3 বছর পর আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, অনেক বড় প্রতিষ্ঠিত হতে পেরেছি। হ্যাঁ, আমি এক বড় নতুন সরকারি কোম্পানিতে জব করি, অনেক চেষ্টার পর। পেরেছি মায়ের দেওয়া স্বপ্ন পূরণ করতে। আজ থেকে 3 বছর আগে যার কারণে আমার পরিবার ছেড়ে দূরে থাকতে হয়েছে, আর থাকতে হয়েছে ছোট আদরের বোনকে ছেড়ে। অনেক ভালোবাসতাম, এই ভালোবাসা কেড়ে নিয়েছে একটি ভুলের জন্যে। আমার জীবনে এই ভুলের জন্যে অনেক কষ্টের দিন অতিবাহিত হয়ে গেছে, যা কখনোই কল্পনা করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। এই 3 বছর আগে নীলা আমার সাথে যে অপরাধ করেছে, এই অপরাধের কেন ক্ষমা নেই তার। তার অপরাধের জন্য আজ আমি মা ও বোনের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল। না জানি তারা কেমন আছে, কি করছে, কি অবস্থায় আছে। নীলাকে কোনোদিনও ক্ষমা করব না যদি আমার কাছে কোনোদিন ফিরে আসে। তার এই অপরাধের শাস্তি তাকে একদিন না একদিন পেতেই হবে, যে অবস্থায় থাকুক না কেন। কি করে সে বিনা কারণে একজন নিষ্পাপ পবিত্র ভালোবাসার জীবনকে ক্ষতবিক্ষত করে দেয়, এর থেকে বেশি কষ্ট কি হতে পারে? যার জীবনে হয়েছে সেই বুঝে এর কষ্টদায়ক ফল কেমন। কথা বাড়াবো না, মূল গল্পে আসি। বাসের টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসলাম। আপনারা ঠিকই ধরেছেন, আজ 3 বছর পর নিজ এলাকায় নিজ বাসায় ফিরে যাচ্ছি। অবশ্য কিছুদিন অফিস থেকে ছুটি নিয়েছি। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। বাস চলছে তার আপন গতিতে। জানালার বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, আর অতীতের কথা মনে পড়তেই কেমন যেন বুকের মাঝে শূন্যতা অনুভব হয়, নেমে আসে দু চোখ জল ভরা অশ্রুতাহীন।
কি করে পারলো আমার সাথে এমনটা বেইমানি করতে? তার মনে কি আমার ওপর একটুও কি মায়া, মহব্বত, ভালোবাসা কি নেই? যদি নাই বাসতো তাহলে আগে বলে দিতে পারতো, তাহলে এই জীবনে এত কষ্ট পেতে হতো না। দূরে থাকতে হতো না তাদেরকে ছেড়ে। আমি যে বাসায় ফিরে যাচ্ছি এ খবর কেউ জানে না, আর জানাবো কিভাবে? কেউ যে ছিল না পাশে, যোগাযোগ করার মতো ছিল না কারোর ফোন। বাসায় যাওয়ার পর কি হবে জানি না। মা কি মেনে নিবে তার ছেলেকে? নাকি আপন করে পরম ভালোবাসায় মায়ের বুকে টেনে নিবে আমাকে? নাকি অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিবে বাড়ি থেকে তার এই অপরাধী ছেলেকে? না জানি, সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। এ কঠিন বাস্তব জীবন অনেক শূন্যময়। এই হৃদয় আমার বুক ভরা আর্তনাদধ্বনি চিৎকার করতে, কিন্তু কোথায় যেন বাধা আসে, সাথে সাথেই সবকিছু যেন স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, থমকে দাঁড়ায়। চারদিক শূন্যতা অনুভব এই মনটাকে তিলে তিলে শেষ করে ফেলেছে, কিন্তু কেউ জানতে পারে না, বুঝতে পারে না একজন মানুষ কতটা কষ্ট লুকিয়ে রাখে, বুকে চাপা রেখে দেই। না জানি কতটা কষ্টের মাঝে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা ক্ষণে ক্ষণে অতীতের স্মৃতি এসে বার বার এ হৃদয়ে, এই বকের বাম পাশে চিনচিন ব্যথা দুমড়ে মুচড়ে এই জীবনটাকে আজ ক্ষতবিক্ষত করে দিয়েছে। নষ্ট করে দিয়েছিল এই জীবন। 3 বছর পর কিছুটা স্বাভাবিক হলেও অতীতের স্মৃতিগুলো আজও কাদাই। আচ্ছা যাই হোক, তারপর 4 ঘন্টার পর নিজ এলাকায় পৌঁছে গেলাম। বাস থেকে নেমে পড়লাম ব্যাগ নিয়ে। নিজ গ্রামে ঢোকার পর দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। নেই আর আগের মতো পথ চলা মানুষের জীবন। কিছুদূর যেতেই এক বন্ধু রাসেলের সাথে দেখা হয়ে গেল। সে আমাকে প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরে জড়িয়ে ধরে। তারপর আমি, কিরে রাসেল, কেমন আছিস? রাসেল: ভালো আছি, তুই কেমন আছিস? আমি, আমিও ভালো আছি। রাসেল: তো এতদিন কোথায় ছিলি জানিস, তোকে আমরা কত খুঁজেছি কিন্তু পাইনি কোথাও। আমি, এতদিন ঢাকায় ছিলাম, সেখানে অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে ভালো একটা জব করি। রাসেল: ওহ ভালো, কিন্তু একবার তো খোঁজ নিতে পারতি, মা বোন কেমন আছে? আমি, কেমনে করব বল? তারপর রাসেলকে প্রথম থেকে সব বললাম। রাসেল: ওহ আচ্ছা, এত কিছু তোর জীবনে ঘটনা ঘটে গেল অথচ আমরা কিছু জানলাম না। আমি, আগে বল মা কেমন আছে রে? রাসেল: ভালো, কিন্তু। আমি, কিন্তু কি? রাসেল: তোর মায়ের শরীর ভালো না রে, বাসায় গেলে দেখতে পাবি। আচ্ছা যা, আমার কাজ আছে, পরে কথা হবে। আমি, ওকে, আরেকটি কথা শোন। রাসেল: বল। তার সাথে কিছুক্ষণ কথা বলার পর বাসার দিকে রওয়ানা দিই। বাসায় পৌঁছার পর কেমন যেন ভয় ভয় লাগছে আমার জন্য, মায়ের কিছু হলো না তো? আমাকে দেখার পর যদি আরো অসুস্থ হয়ে পড়ে? ঘৃণিত চোখে দেখ যদি অপমান করে? ভিতরে যাওয়া কি ঠিক হবে? এসব ভাবতেই পেছনে থেকে কে যেন ভাইয়া বলে ডাক দিল, সাথেই পেছনে ফিরতেই জড়িয়ে দরে কাঁদতে লাগলো। বুঝতে আর বাকি রইল না, আমার ছোট আপু রুমি অনেক বড় হয়ে গেছে, একটু মুখচোখ শুকিয়ে গেছে। তারপর বললাম, আমি, কেমন আছিস রুমি? তারপর আমাকে ছেড়ে দিয়ে রুমি: ভাইয়া তোকে ছাড়া কেমন থাকবো বল, এতদিন কয় ছিলি জানিস, তোকে কত মিস করেছি, কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মা তোর জন্য প্রতিটা রাতে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তুই চলে যাওয়ার পর খুব টেনশনে পড়ে গেলাম, তারপর মামা এসে এসে দেখাশোনা করে যেত আর বাজার খরচ দিয়ে যেত। কিন্তু তুই একবার খোঁজ নিলি না আমরা কেমন আছি, কিভাবে আছি। আমি, প্লিজ কান্না করিস না, চোখের পানি মুছে দিয়ে, তুই তো জানিস কেন গেছিলাম। এখন আবার ফিরে এসেছি তোর জন্য। রুমি: সত্যি? আমি, সত্যি। রুমি: তাহলে এতদিন খোঁজ নিলি না কেন আমাদেরকে? বলেই ভালোই মানুষ হয়ে গেছিস এখন? আমাদের কষ্ট দিতে ইচ্ছে করে তাই না, অভিমান করে? আমি, সত্যি আপু, আমি অনেক সরি, এই কান ধরেছি, এখন আর কাউকে কষ্ট দিব না। এবার আপু ফিক করে হেসে দিল। অনেক দিন পর আপুর হাসি মুখ খানা দেখলাম, ভালোই লাগলো। আমি, এবার বল মা কোথায়? রুমি: ভিতরে আছে, চল। আমি, তখন তুই হাঁপাচ্ছিলি কেন? রুমি: ওহ, তখন কলেজ থেকে বাড়ির আসার পথে রাসেল ভাই আমাকে ডেকে বলল তোর ভাইয়া এসেছে বাড়িতে, তখন আমি বিশ্বাস করতে পারছিলাম, তারপর দৌড়ে এসে দেখি তুই বাইরে দাঁড়িয়ে। আমি, ওহ আচ্ছা। তারপর মা বেরিয়ে এসে বলল, মা,
কে রুমি, কার সাথে এতক্ষণ কথা বলছিস? ভিতর থেকে বাইরে আসতে আসতে বলল। রুমি, দেখো মা কে এসেছে। তারপর মা আমাকে দেখার পর। অপরাধী। লেখ মশুর রহমান। পর্ব 06। মা আমাকে দেখার পর পরম মায়াবী চোখের দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের চোখে জল চিকচিক করছে, মনে হচ্ছে তার ছেলেকে কত বছর পর দেখছে। তারপর আমি মায়ের পায়ে সালাম করলাম। আমি, মা, ওগো মা, তুমি কেমন আছো? আমার মুখে মা ডাক শুনে মায়ের সব রাগ অভিমান পানি হয়ে গেল। তারপর আমাকে মায়ের বুকে টেনে নিয়ে বলল, মা, তুই ছাড়া কেমনে ভালো থাকি বল? সেদিন না হয় সব না জেনে তোকে ভুল বুঝে বকেছিলাম, তাই বলে আমাদের এভাবে এতদিন ভুলে থাকতে পারলি কেমনে পারলি? তুই জানিস সেদিন তুই চলে যাবার কিছু দিন পর নীলা আমাদের এখানে এসেছিল তোর সাথে দেখা করতে, তারপর তোকে না পেয়ে আমাকে সব ঘটনা বলে ক্ষমা চেয়ে চলে যায়। অবাক হলাম নীলা কথা শুনে। তারপর আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, নিজের ছেলেকে এ কি করলাম আমি? না জেনে না শুনে এভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস রে বাবা। আমি, ছিমা, সন্তানের কাছে কেউ ক্ষমা চাই? তুমি তো আর ইচ্ছা করে করনি, সব দোষ তো আমারই ছিল। এবার কান্না বন্ধ কর, চলো ভিতরে। মা, হুম। তারপর ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীর, সারাদিন জার্নি করে তার ওপর পেটে কিছু যায় নাই, মানে সময় পাই নাই খাওয়ার জন্য। মনে মনে অনেক খুশি হলাম, কিন্তু নীলা কেন এসেছিল? তাহলে কি তার ভুল বুঝতে পেরেছে? না, সে তো আমাকে ভালোবাসে না, তার তো বিএফ আছে। এসব ভাবছি আর এদিকে রুমি এসে বলল, রুমি, কি রে ভাইয়া, এত ধ্যানমগ্ন হয়ে কি ভাবছিস? আমি, ভেবাচিকা খেয়ে কয় কিছু না তো। রুমি, হয়েছে আর মিথ্যে বলতে হবে না, চল মা খেতে ডাকছে। আমি, তুই যা, আমি আসছি। তারপর রুমি চলে গেল। তার কিছুক্ষণ পর গেলাম খাবার টেবিলে। ওয়াও, সব আমার পছন্দের খাবার মা আজ রান্না করেছে। অনেক দিন মায়ের হাতের খাবার খাই নাই, আজ মায়ের হাতে খাবার খাচ্ছি। অনেক টেস্ট মায়ের হাতের রান্না। সবাই আজ অনেক খুশি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। কিছুক্ষণ পর আমার রুমে মা ও রুমি আসলো। আমি, মা কিছু বলবে? মা, হুম। আমি, বলো। মা, বলছিলাম কি বাবা, তুই এখন ভালো একটা চাকরি করছিস, তাহলে আমাদের ঘরে একটা বৌমা লাগবে। আমি, মানে? মা, মানে তুই এখন একটা বিয়ে করে ঘরে বৌমা এনে দে। আমি হয়তো আর বেশি দিন নাও বাঁচতে পারি, তাই বলছি একবার বৌমার মুখটা দেখে যেতে চাই বাবা। আমি, কিন্তু এখন মেয়ে পাবো কোথায়? মা, আরে গাধা, আজকাল মেয়ের অভাব আছে নাকি? এ এলাকায় কত ভালো ভালো মেয়ে আছে, তুই রাজি থাকলে বল, তাহলে হবে। কিছু একটা ভাবার পর বললাম। আমি, ওকে, তোমার যেটা ভালো হয় সেটাই কর, এখন ঘুমাবো যাও। মা খুশি হয়ে বলল, কষ্টকে আড়াল রেখে। মা, ওকে, ঠিক আছে, ঘুমা। তারপর মা চলে গেল। রুমি দাঁড়িয়ে। আমি, কিরে তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? যা রুম থেকে। রুমি, হুম, যাব যাব, আগে তোর সাথে কিছু গল্প আছে। আমি, পরে বলিস, এখন যা, আমার ঘুম পাচ্ছে। রুমি, ওকে ভাইয়া, তুই ঘুমা, আমি যাই। আমি, ওকে। তারপর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে পাখির কিচিমিচির শব্দে ঘুম ভেঙে গেল। তারপর বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে মিষ্টি, সকালে হাঁটতে ভালো লাগে, তাই রাস্তায় হাঁটতে হাঁটতে সেই পুরনো জায়গায় গিয়ে দাঁড়ালাম। সেতুর তীরে দুই পাশে দিয়ে চলে গেছে একাবেকা নদীর একুল থেকে ওই কুল। এই সময় গ্রামের এই দৃশ্য পরিবেশটা খুব সুন্দর লাগে। তার কিছুক্ষণ বাসায় চলে আসলাম, এসে আবার শুয়ে পড়লাম। সে সময় রুমি এসে। রুমি, ওই ভাইয়া, আবার এসে শুয়ে পড়লি যে? আমি, তো কি করব? রুমি, তুই আগের থেকে অনেকটা পাল্টে গেছিস। আমি, কেমনে পাল্টিলাম? রুমি, তুই ভালো জানিস অভিমান করে। আমি, আমি জানি মানে। রুমি, থাক, আর ন্যাকাম করতে হবে না। তুই আমাকে এখন একটুও ভালোবাসিস না, কথাও বলিস না, যা, তোর সাথে আর কথা নাই। রেগে। আমি, ওরে বাবারে, আমার আপুটা দেখিও রাগ করতে পারে বুঝি, এখন বল তখন কি যেন বলতে চেয়েছিলি? রুমি, না, বলবো না। আমি, কেন রে? রুমি, এমনি। আমি, বলবি না তাহলে গিফট পাচ্ছিস না। রুমি, গিফট মানে কিসের গিফট? আমি, আগে বল, তারপর দিচ্ছি। রুমি, না, লাগবে না তোর গিফট।
আমি, কেন শুধু শুধু রাগ করছিস? রুমি, জানি না। আমি, ওহ তাহলে কে কি বলেছে বল। রুমি, না, মন ভার করে। আমি, তোর কি মন খারাপ? রুমি, নিশ্চুপ। ওর চুপ থাকা দেখে কিছুটা সন্দেহ হলো হয়তো তাকে কেউ কিছু বলেছে তাই বলতে ভয় পাচ্ছে। আমি, আচ্ছা তুই না আমার ছোট আপু, তুই আমাকে সব বলতে পারিস, দেখবি তোর মন একটু হলেও হালকা হয়ে যাবে আর তোর এই একমাত্র ভাই পারে তোর সব সমস্যা সমাধান করে দিতে। তারপর রুমি বড় একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, রুমি, ভাইয়া আমার তেমন কোনো সমস্যা নাই কিন্তু। আমি, কিন্তু কি? রুমি, ভয় হয়। আমি, কিসের ভয়? অতি আগ্রহী নিয়ে। রুমি, তুই জানিস না আমি প্রতিদিন যখন কলেজ যাই আর আসি তখন পথে আমাকে। আমি, থামলি কেন বল আমাকে কি? রুমি, প্রতিদিন আমাকে কয়েকজন বখাটে ছেলেরা আমাকে খুব বিরক্ত করে আর আমি ভয় পেতাম, সে ভয়ে ওদের কিছু বলতে পারি না যদি আমার ক্ষতি করে ফেলে, তাই বলছিলাম ভাইয়া তুই আমাকে আজ কলেজে রেখে আই। আমি, কি এত বড় সাহস আমার বোনকে বিরক্ত করে, ওদের কি হাল করি সব কয়টারে হসপিটালে দিয়ে পাঠাবো। রুমি, না ভাইয়া তুই ওদের সাথে মারামারি করবি না। আমি, কেন আমার সুন্দর আপুকে বিরক্ত করবে আর আমি বসে থেকে চেয়ে চেয়ে দেখব, তা তো হয় না, এর আজকে একটা উচিত শিক্ষা দিবি, তুই যা এখন রেডি হ আমি আসছি। রুমি, ওকে। রুমি জানে আমি রেগে গেলে কারো কথা শুনি না, তারপর পেছনে থেকে ডাক দিলাম। আমি, রুমি শোন। রুমি, আবার কি হলো? আমি, এই দিকে আই। রুমি, হুম। আমি, ওই ব্যাগটা নিয়ে আই। রুমি, কেন? আমি, তোর পছন্দের গিফট আছে নিয়ে আই। রুমি, ওকে। দেখলাম মা রুমে আসলো। মা, কিরে তোরা কি করছিস, কখন নাস্তা হয়ে গেছে, চল নাস্তা খেয়ে নে। আমি, 1 মিনিট দাঁড়াও, তারপর রুমি ব্যাগটা নিয়ে আসার পর একটা একটা করে বের করলাম আর মাও রুমির পছন্দ হয়ে অনেক খুশি হয়, যেমন রেশমি চুড়ি, গলার হার, মেহেদি, নতুন নতুন জামা কাপড়, মায়ের শাড়ি ইত্যাদি ইত্যাদি। এত কিছু পাওয়ার পর রুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এটা কোনো দুঃখের কান্না নয়, কোনো কষ্টের কান্না নয়, এটা ভাই বোনের পরম ভালোবাসার এক অনুভূতির কান্না। তারপর সব কিছু ঠিকঠাক করে রুমি তার জিনিসগুলো রুমে নিয়ে গেল, তারপর মা বলল, আমি, এত কিছু এত টাকা খরচ করলি কেন? আমি, তো কি করব, এসব তো তোমাদের জন্যই, এইটুকু করতে পারি না, তারপরও তো অনেকদিন বাসায় ছিলাম না। মা, আচ্ছা ঠিক আছে আই খেতে আই। আমি, যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা শেষ করে রুমি আর আমি রেডি হয়ে রিকশা করে রওনা হলাম রুমির কলেজে। কলেজে পৌঁছে গেলাম, দেখলাম কলেজের গেটের কিছু দূরে কয়েকজন বখাটে বসে আড্ডা দিচ্ছে আর সিগারেট টানছে। রিকশা থেকে নামার পর বিল দিয়ে দিলাম। তারপর যেই গেটে প্রবেশ করতে যাব ঠিক ওই বখাটে গুলা উচ্চস্বরে হাসতে হাসতে বলতে শুরু করলো, তখন আমার মাথায় আগুন উঠে গেল, কে শুনে কার কথা। অপরাধী, লেখমশুর রহমান। পর্ব 07। বখাটেগুলা যখন রুমিকে নিয়ে খারাপ ভাষায় হাসাহাসি করছিল তখন এতটাই রাগ উঠেছিল যে ওরা ভাবতেও পারে নাই আমি কি করতে পারি। রুমিকে কলেজের গেটের ভিতরে রেখে এসে বখাটেগুলাকে এমনভাবে গণধোলাই করলাম, তাদেরকে এমন শিক্ষা দিলাম জীবনেও ভুলেও রুমির দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। এমনকি কলেজের আশপাশেও না। তারপর তারা মাফ চেয়ে পালিয়ে গেল। হঠাৎ ফোন বেজে উঠল, ফোন বের করে দেখি রাসেলের ফোন। রিসিভ করলাম। আমি, হ্যাঁ রাসেল বল। রাসেল, তুই এখন কোথায় আছিস? আমি, একটু বাইরে আছি রে, কেন? রাসেল, ক্লাবে আসতে পারবি, তোর সাথে কিছু কথা আছে। আমি, আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি 2030 মিনিটের মধ্যেই আসছি। রাসেল, ওকে আই। তারপর ফোন রেখে রওয়ানা হলাম। সেখানে পৌঁছার পর রাসেলের সাথে কথোপকথন। আমি, এবার বল কি জন্য ডাকলি? রাসেল, 2 দিন পরে আমার বোনের বিয়ে, তাই তোকে দাওয়াত দিলাম, অবশ্যই আসবি কিন্তু। আমি, ওই শালা তোর বোনের 2 দিন পর বিয়ে আর আজ বলছিস আর এখানে ডেকে দাওয়াত দিতে হবে, শালা বাসায় গিয়ে তো বলতে পারতি। রাসেল, আরে তুই রাখছিস কেন, সময় পেলে তো তোর বাসায় যেতে পারতাম, কিন্তু সময় তো পায় না, হাতে অনেক কাজ। তুই তো জানিস সব কাজ আমাকে দিয়ে। আমি, বুঝলাম।
রাসেল, আমার সাথে একটু মার্কেটে যেতে হবে চল। আমি, রাসেল, ওই কি ভাবছিস? নাকি আমার সাথে যাবি না? ওকে যেতে হবে না, যা তোকে। আমি, আরে কিছু না চল। রাসেল, হুম। তারপর মার্কেটে যাওয়ার পর বিয়ের যা যা প্রয়োজন সব নিল। আমিও কিছু কিছু চয়েস করে দিলাম। এভাবে মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল। আমি, সব নেওয়া হয়েছে তো? রাসেল, হুম, এবার বাসায় যাওয়া যাক। আমি, ওকে চল। তারপর আমি আমার বাসায় চলে আসলাম, রাসেল তার বাসায় গেল। ফ্রেশ হয়ে গোসল করে রুমে এসে কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিলাম। তারপর মা খেতে ডাকলো, আমি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এদিকে রুমির কলেজ ছুটি দুপুর রাত 2:20 রুমি কলেজ থেকে বেরিয়ে রাস্তা এসে দেখল আশপাশে কোনো বখাটেগুলা নেই, এতে রুমি হাঁপ ছেড়ে মনে মনে খুশি হলো। এ সময় কোনো রিক্সা গাড়ি পাওয়া যায় না, তাই হেঁটে হেঁটে বাসায় আসতে হয়। রুমি তার বান্ধবীদের নিয়ে হাঁটতে লাগলো আর বলতে লাগলো এক একজন এক এক কথা। কেউ বলছে, রুমি ওদের কথায় কান না দিয়ে মনে মনে হাসছে, কারণ সে জানে এটা তার ভাইয়ার কাজ, তাই কাউকে বলল না। ওদের বন্ধুরা বলছে, আজ ওরা কেউ নেই, যাক বাবা আজ বাঁচলাম। রুমিও আজকের জন্য বেঁচে গেছে, ওরা তো আজকে রুমিকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিল শয়তানগুলা। ওদের বিরক্ত থেকে বাঁচলাম। হয়তো শয়তানরা আজ আসেনি, কাল হয়তো আসবে। হয়তো এসে ভাগছে। হয়তো পুলিশ দেখে পালিয়েছে। আরও অনেক গল্প করতে করতে যে যার মনে বাসায় চলে যায়। এভাবে দুদিন যাওয়ার পর হঠাৎ সেদিন রুমিকে বললাম। আমি, রুমি, রুমি, হা ভাইয়া বল। আমি, তুই কলেজে যাওয়ার সময় কি আর কোনো সমস্যা হয়েছে? রুমি, না ভাইয়া, আর কিছু হয়নি। আমি, ভেরি গুড। রুমি, হুম, আর কিছু বলবি? আমি, হুম। রুমি, বল। আমি, আজ কলেজে যাবি? রুমি, না কেন? আমি, যাবি না কেন? রুমি, দুদিন ছুটি নিয়েছি তাই। আমি, ওহ তাহলে তো ভালোই হলো। রুমি, মানে? আমি, আজ রাতে মিতুর বিয়ে জানিস না? রুমি, কোন মিতু? আমি, আরে আমাদের রাসেলের বোন মিতু, চিনিস না? রুমি, ও হা, চিনব না কেন, আমরা তো একই ক্লাসমেট। আমি, তাহলে তো তোর জানার কথা। রুমি, জানি বলেই তো ছুটি নিয়েছি। আমি, ওকে ওকে, রেডি হয়ে নে, একসাথে বের হব। রুমি, ওকে। তারপর ভাইবোন রেডি হয়ে বিকালে বের হলাম, মাকে নিয়ে যেতাম কিন্তু মা অসুস্থ, বেশি অসুস্থ নয়, খুব কম। মাকে আমাদের সাথে যেতে চাইছিল না, তাই নিয়ে গেলাম না। এদিকে রাসেলের বাসায় পৌঁছে যাওয়ার পর দেখলাম বাসা অনেক সুন্দর করে সবকিছু সাজিয়েছে। তারপর রাসেলের সাথে দেখা করলাম, রাসেল অনেক খুশি। আরও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ভালোভাবে অ্যাপন করে নিচ্ছে। আমরা তার বোনকে সুন্দর একটা গিফট উপহার দিলাম, সাথে করে অবশ্য গিফট নিয়ে এসেছিলাম। সন্ধ্যার পর সবকিছু ঠিকঠাক করানো হলো, মিতুকে বউ সাজে অনেক সুন্দর করে সাজিয়েছে, একটু পর বর যাত্রীরা আসলো। রাতে বিয়ের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর রুমিকে নিয়ে বাইরে একটু বেড়াতে লাগলাম, হঠাৎ চোখ পড়ল সামনে, যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কখনো আশা করিনি আবারও সেই অনেক আগের চিরচেনা সেই মুখ আবারও দেখা হয়ে যাবে। মায়াবী দুটি চোখ, তার অনেক আগের পরিচিত সেই মুখের মিষ্টি হাসি এখনো কানে বাজে। কেমন যেন বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব, কম্পিত হয়ে উঠে বারবার। নীলার সাথে এভাবে দেখা হবে কল্পনাও করিনি কখনো। সেও আমার দিকে অবাক চোখে চেয়ে আছে, অপরাধীর মতো থমকে দাঁড়িয়ে, তার চোখের জল বাঁধ মানছে না কিছুই। আরেকটু থাকলে হয়তো আমিও কেঁদে দিতাম, কিন্তু তার অপরাধের প্রতিটা ব্যবহার মনে পড়তেই তার প্রতি ঘৃণায় পরিণত হয়ে যায়, তাই সেখানে বেশিক্ষণ না থেকে চলে আসলাম বাসায়। অবশ্য নীলা আমাকে থামতে বলেছিল, কিন্তু শুনি নাই। আমিও আর চাই না আবারও তার মিথ্যা অভিনয়, মিথ্যা মায়ে জীবনটাকে জোড়াতে। বাসায় এসে অনেক রাত হয়ে যায়, তাই ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি আগের স্মৃতি মনে পড়তেই মনের মাঝে এমন এক অসহায়, এমন এক সমুদ্র ঢেউয়ের জলরাশির মতোই কষ্ট আসে ভেসে। সেই কষ্ট পাওয়ার স্মৃতিগুলো আজও চোখের সামনে ভেসে উঠে, বারবার সাপের মতো বিষাক্ত ছোবল মারে, বুকে ক্ষতবিক্ষত করে দেই এ হৃদয়কে। আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না। জটিলতা ছিল তোমার মনের ভিতরে। ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি কিন্তু।
তুমি নিজেই আমাকে ছেড়ে চলে গেছো অন্যের হাতে হাত রেখে। কি অপরাধ ছিল সেই দিন যার কারণে আমার জীবনটা তিলে তিলে নষ্ট করে দিয়ে আজ আমাকে পর করে দিয়েছ পর। আমাদের এই পবিত্র ভালোবাসাকে আজ অপবিত্র করে দিয়ে কি তুমি খুব সুখে আছো? হয়তো হয়তো না। দেখলাম তো মেয়েটা আগের থেকে অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, এ থেকে বোঝা যায় হয়তো কারো জন্য রাতে কান্না করে। আসলে দোষ তো আমারই, কেন যে তোমার সাথে সম্পর্ক করতে গেছিলাম, যদি আগে জানতাম তাহলে এমনটা হতো না, আর কখনো সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে। এসব শুয়ে শুয়ে ভাবছি আর চোখের জল অনবরত ঝরতে থাকলো, কিছুতেই মন শান্ত করতে পারছিলাম না। কেন যে দেখা দিলে আজ খুব খুব মনে পড়ছে সেই দিনগুলো, কিন্তু নেই, শুধু তুমি রেখে গেছো হাজারো কষ্টের স্মৃতিগুলো, কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম ঠিক মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন সামনে তাকাতেই আমি অবাক। অপরাধী। লেখ মশুর রহমান। পর্ব 08। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সামনে তাকাতেই অবাক, একটু না অনেকটা অবাক হয়েছি। তাকে কখনোই এখানে আশা করিনি, সামনে কেউ না অন্য কেউ, অনেক দিনের পরিচিত সেই কাছের মানুষটি দাঁড়িয়ে সেই পরিচিত মায়াবী অশ্রু ঝরা চোখের দৃশ্যর দিকে তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে। আমি কি করব কিছুই বুঝছিলাম না। নীলা এখানে কেন? যার কারণে আমার জীবনকে বদলে দিয়েছে, যার জন্যই আমাকে মায়ের কাছ থেকে দূরে থাকতে হয়েছে, যার জন্যই আমাকে তিলে তিলে কষ্ট পেতে হয়েছে, একটু না অনেক অনেক কষ্ট দিয়েছে, সেই অপরাধী মেয়েটা মানে নীলা কেন এসেছে সে আবার? নাকি আবার কষ্ট দিতে এসেছে, নাকি অন্য কিছু? আমার ঘুম থেকে জেগে উঠার কারণে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছুই বলছে না। আমি ভাবলাম কি মতলব এই মেয়েটার, নাকি আমার ঘরে লুকিয়ে লুকিয়ে এসেছে কিছু চুরি করতে নাকি? আমিও কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখলাম নীলা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। এ দেখে আমার মাথায় রাগে গজ গজ করছিল, তাই কিছু না বলে পাশ কেটে রুম থেকে বের হচ্ছিলাম, সেই সময় নীলা এমনটা করবে ভাবতেও পারিনি। বড় সড় একটা শক খেলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে, হ্যাঁ অনেক শক্ত করে জড়িয়ে, যাতে চলে যেতে না পারি। তারপর রাগে বলতে লাগলাম, আমি, কি হচ্ছেটা কি এসব ছাড়ুন বলছি, আমাকে জড়িয়ে ধরেছেন কেন? নিশ্চুপ ভাবে কেঁদেই চলছে, কিছু বলছে না, তাই রাগে এক ঝটকায় সরিয়ে দিয়ে, আমি, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদছেন কেন? না জানার ভান করে। নীলা, প্লিজ মতিউর, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমি, আপনি আমারকে যে ক্ষমা চাইছেন, চলে যান এখান থেকে। নীলা, প্লিজ এমন করে বলো না, আমি জানি তুমি আমার ওপর এখনো রেগে আছো, আর আমি তোমার সাথে যেসব অন্যায় করেছি, হ্যাঁ খুব বড় একটা অন্যায় করে ফেলেছি, প্লিজ মতিউর, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আবার জড়িয়ে ধরে। আমি কি করব কিছু বুঝতেছিলাম না, আমিও কম কষ্ট পাইনি, তাই ওকে সরিয়ে দিয়ে কিছু না বলে বাইরে চলে আসলাম, মানে ছাদে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, আগের ঘটে যাওয়া অতীতগুলো মনে পড়তেই বুকের ভিতর দুমড়ে মুচড় দিয়ে উঠে বারবার। কেন হয় বারবার আমার সাথে এমন? হঠাৎ পেছনে কারো হাতের স্পর্শে ভাবনার ছেদ পড়ল, ঘুরে দেখি নীলা। আমি আবার মুখ ঘুরে নিলাম আকাশের সীমান্তে। কেননা তাকে দেখলে এখন কেন জানি চোখের সামনে দেখলে ঘৃণা হয়, আগে যতটা বাসতাম ভালো সেটা হয়তো এখন আর নেই, হয়তো জানি না আজও। নীলা, কি ভাবছো মতিউর? আমি, নিশ্চুপ। নীলা, কথা বলবা না আমার সাথে? আমি, নিশ্চুপ। নীলা, কি হলো, কথা বলো প্লিজ। আমি, আপনি এখান থেকে চলে যান প্লিজ। নীলা, চলে যাওয়ার জন্য এখানে আসিনি। আমি, কেন এসেছেন আবার আমার কাছে? নাকি আপনার বয়ফ্রেন্ড আপনাকে তাড়িয়ে দিয়েছে তাই এখন আমার কাছে এসে ভালোবাসার অভিনয় করতে চান, নাকি অন্য কিছু মতলব আছে? নীলা, না না, তুমি যেটা ভাবছো আসলে এসব কোনো কিছুই নয়। আমি, তাহলে কেন এখানে এসেছেন, নাকি আবার কষ্ট দিতে এসেছেন? নীলা,
না কাউকে কষ্ট দিতে নয়, ভালোবাসতে এসেছি, অনেক ভালোবাসবো তোমায়, তোমার কাছে ছুটে এসেছি পাগলের মতো, যেদিন তোমায় বুঝতে শিখেছি সেদিন থেকে পাগলের মতোই অনেক খুঁজেছি তোমায়, আর ভালোবেসে এসেছি সত্যি তোমায় অনেক ভালোবাসি। সেই দিন তোমার সাথে অন্যায় করার পর আমি আমার হাড়ে হাড়ে ভুল বুঝতে পারি, আসলে সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। সেদিন তুমি চলে যাওয়ার পর কি হয়েছিল জানো, পিছনে ঘুরে দেখে আমি সেখানে নেই। নীলা অবাক আর মন খারাপ করে চারপাশে দেখলো আমি কোথাও নেই। নীলা মন খারাপ করে সেখানেই রিল ধরে দাঁড়িয়ে কি যেন ভাবছে, হয়তো তার ভিতরে কষ্ট করে করে খাচ্ছে আমাকে হারানোর ভয়, হয়তো তাকে ফিরে পাবো হয়তো পাবো না। আমি সেখান থেকে চলে আসি কারণ নীলার কথাগুলো আর শুনতে ভালো লাগছিল না, খুব বিরক্ত লাগছিল, তাই নিচে চলে আসলাম। সকালের খাবার খেয়ে বাইরে বের হলাম বন্ধুদের সাথে দেখা করতে। খাওয়ার সময় মানিয়ালার কথা অনেকবার বলেছিল, আমি হা বা না করি, কি দরকার মিথ্যের সাথে মায়া জড়িয়ে। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতেই সারাদিন কাটিয়ে দিলাম। একেবারে রাতে বাসায় এসে দরজা নক করতেই নীলা দরজা খুলে দিল, তাকে দেখে আমি আরো বেশি অবাক হলাম, এ মেয়ে এখনো বাসায় যায়নি কেন, আমার বাসায় পড়ে আছে কেন সে। মনে মনে, নীলা, কোথায় ছিলে সারাদিন? আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে রুমে এসে কিছুক্ষণ থাকার পর ছাদে গেলাম, কিছুই ভালো লাগছিল না। বিকালের ঘটনাটা মনে পড়তেই কেমন যেন বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভব করছিলাম, কারণ আবির নীলার বয়ফ্রেন্ড অন্য এক মেয়েকে নিয়ে রিকশা করে হাসতে হাসতে যাচ্ছিল। আমি দেখে অবাক না হয়ে পারলাম না, তার কিছু পিক তুলে রাখলাম, কাজে লাগতে পারে। এ কেমন বেইমান মানুষ! অন্যের ভালোবাসাকে কেড়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলা করা কি তাদের পেশা? তবে নীলার তো বিয়ে হয়ে যাওয়ার কথা আবিরের সাথে, তাহলে আবিরের সাথে ওই মেয়েটাকে। আর নীলার কি হয়েছিল যে আবির তাকে ছেড়ে দিল? বাসাতেই নেই কেন? আর নীলা আমার বাসায় কেন পড়ে আছে? নাকি অন্য কোনো তার উদ্দেশ্য আছে? এসব ভাবছিলাম তখন হঠাৎ কিছুক্ষণ পর কারো আসার ঢের পেলাম, নীলা আবার ছাদে আসলো। নীলা, কি করছো? আমি, কিছু না। নীলা, ওহ। কিছুক্ষণ নীরবতার পর নীলা বলল, নীলা, আমাকে কি শেষবারের মতো একবার ক্ষমা করে দেওয়া যায় না, একবার সুযোগ দাও প্লিজ। আমি, তো ছোটলোক, এই ছোটলোকের কাছে ক্ষমা চাইছেন কেন? নীলা, নিশ্চুপ। আমি জানি আমি আপনার কিছু বলার নাই, আর শুনুন, আমার সামনে আর কখনো আসবেন না প্লিজ, আসি, ভালো থাকবেন। নীলা, প্লিজ আমার কথাটা একবার শুনো। আমি, কোনো কথা শুনতে চাই না, আর কারো দেওয়া কষ্টের ভাগ নিতে চাই না। আপনি যে আমার সাথে 5 বছর আগে যে অপরাধ করেছেন, এ অপরাধের কোনো ক্ষমা নেই। নীলা, দাঁড়াও মতিউর, আমার কথা না শুনে যেতে পারবে না? তারপর না হয় আমাকে শাস্তি দিও, তোমার যে কোনো শাস্তি আমি মেনে নিব, তবুও আমার কথাটা একবার শুনো প্লিজ। বিকালের ঘটনার জন্য তার কাছ থেকে জানতে ইচ্ছা করছে অনেক অজানা কথাগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো, কিন্তু মন মানছে না তার সাথে কথা বলতে, কিন্তু কি করব আপনারাই বলে দিন। নীলা দেখল আমি কি যেন ভাবছি। তারপর নীলা কাছে এসে আমার হাত ধরে ছাদের এক কোণে নিয়ে যাওয়ার পর বলতে শুরু করল, 5 বছর আগের কথা। নীলা, শোনো তাহলে, যেদিন তোমাকে রেখে আবিরের হাত ধরে চলে যাওয়ার পর জীবনের বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আবিরকে জানতাম সে অনেক ভালো ছেলে, সেটাও ছিল আমার আরেকটা ভুল ধারণা। আগে যদি জানতাম সে অনেকটা চরিত্রহীন খারাপ ছেলে, তাহলে কখনোই এমন ভুল হতো না। তুমি যতটুকু ভালো ছেলে তার থেকে 3 গুণ খারাপ ওই আবির ছেলেটা। আমি, কিন্তু কেন? নীলা, বলছি, সেদিন পর থেকে আবির আমার সাথে ভালো ব্যবহার করে, কয়েক মাস তারপর থেকে পাল্টে যায় তার আসল রূপ। আগের মতোই সময় দিত না, বেশি কথা বলতে চাইতো না, ঘুরতে চাইতো না। আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো, কেন সে এমন করছে। এর তো কারণ নিশ্চয় আছে। এ ভেবে একদিন হঠাৎ কি মনে করে পার্কে গেছিলাম একটু ঘুরতে, তারপর যা দেখলাম তা আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। আবির অন্য এক মেয়ের সাথে বসে হাসাহাসি করে গল্প করছে, তা দেখে আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। সাথে সাথে তাদের সামনে গিয়ে আবির আমাকে দেখে অনেকটা অবাক আর ভয় পেয়ে যায়। আবির, তুমি এখানে? নীলা, হ্যাঁ, আমি এই মেয়েটিকে। আবির বলতেই মেয়েটি বলে উঠল, মেয়েটি? আমি ওর গার্লফ্রেন্ড, আমাদের 3 বছরের রিলেশন। নীলা, কি? আবির, ও যা বলছে তা কি সব সত্যি? আবির, নিশ্চুপ। নীলা,
কি হলো, কথা বলিস না কেন? সাথে সাথেই 34টা থাপ্পড় দেই আবিরকে, তারপর অনেক কিছু বলে অপমান করে। সেখান থেকে কাঁদতে কাঁদতে নীলা বাসায় চলে যায়। বাসায় এসে নীলা রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না শুরু করে দেই। কেউ শুনতে পাই না তার কান্না। সান্ত্বনা দেওয়ার মতো নেই কোনো মানুষ, কারণ তার বাবা মা আর ভাই বাসায় কেউ নেই, তারা গ্রামে বেড়াতে গেছেন কোনো আত্মীয় বাড়িতে। এভাবে কেটে যায় 810 দিন। প্রতিটা দিন রাত কান্না করত আবির। তার সাথে কেন এমন করল? কি অপরাধ ছিল তার? মানুষ এত বেইমান কেন এসব ভাবে আর কান্না করে? তার কয়েকদিন পর নীলার বাবা মা ও ভাই আসলো বাসায়। বাসায় এসে মেয়ের অবস্থা দেখে তারাও টেনশনে পড়ে যায়, কারণ সেই দিনই বিকালে নীলা নিজের রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। কারণ নীলা ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, সবসময় মন মরা অবস্থায় থাকতো আর কান্না করতো। আর তারপর তারা হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। ডক্টর জানায় ঠিকমতো খাওয়া দাওয়া না করায় তার শরীর অনেক দুর্বল হয়ে এমনটা হয়েছে, তাই ঠিকমতো খাওয়া দাওয়া করলে সবও ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তারপর নীলাকে বাসায় আনার পর সবাই তাকে জিজ্ঞেস করছিল, বাবা, নীলা তোমার কি হয়েছে? এই অবস্থা কেন করেছ? নীলা নিশ্চুপ। মা, হ্যাঁ মা, বল কি হয়েছে তোর? নিশ্চুপ। রাসেল, রাসেল তার ভাইয়ের নাম। কি হলো, কথা বলছিস না কেন? বল কি হয়েছিল তোর? নাকি তোকে কেউ কিছু বলেছিল যার জন্য এমন করেছিস? তারপর নীলা বলল, অপরাধী লেখমশুর রহমান। পর্ব 09। নীলা, প্লিজ সবাই এখান থেকে চলে যান, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বাবা, তাহলে এই অবস্থা কেন তোর? নীলা, জানি না, প্লিজ আমাকে একা থাকতে দিন, এখন আমার আর কিছু ভালো লাগছে না। বাবা, আচ্ছা তাহলে কিছু খেয়ে দে, ঔষধ খেয়ে বিশ্রাম নে। নীলা, না আমি খাবো না, খেতেও ইচ্ছা করছে না। মা, দেখ মা, একদম পাগলামি করিস না, চল খেয়ে নে, নয়তো অসুস্থ হয়ে পড়বি। তারপর অনেক জোরাজুরিতে নীলা খেতে গেল। খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে নীলা। অনেক ক্লান্ত সে এখন। কয়েকদিন পর নীলা অনেকটা সুস্থ হয়ে উঠে, কিন্তু স্বাভাবিক হতে তার কিছুটা সময় লাগবে। তাই তার ভাই রাসেল তাকে বিভিন্ন জায়গাতে ঘুরেতে নিয়ে যেত মন ভালো করার জন্যে। তবে রাসেল জানতো এটা কার কাজ। কেউ না বুঝলেও রাসেল ঠিকই বুঝে গেছিল নীলার ব্যাপারে। তার কিছুদিন পর আবিরের সাথে দেখা করতে যায় রাসেল। কারণ রাসেল ভাবে, কেন সে আমার বোনের সাথে এমন করল, কেনই বা কষ্ট দিল। রাসেল আবিরকে আগে থেকে ভালোভাবে চিনতো, জানতো সে ভালো ছেলে ভেবে এতদিন তাকে কিছুই বলেনি রাসেল। তাই সেদিন দেখা করে রাসেল, কারণটা জানতে গিয়ে তার আসল রূপটা দেখতে পাই। আবিরকে বাসায় না পেয়ে ক্লাবে এসে আবিরকে যা দেখল তা কখনোই আশা করেনি রাসেল। তারপর রাসেল আবিরের ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ আবির বন্ধুদের সাথে আর কিছু মেয়ে নিয়ে মদ নেশাগ্রস্ত হাসি আনন্দ করছে আর মেয়েদের নিয়ে রং তামাশায় মেতে আছে। আবিরের কলার ধরে, রাসেল, রাসেল, কেন করছিস এই সব? আবির, কোন সব? রাসেল, মেয়েদের জীবন নিয়ে কেন খেলা করছিস তুই? রেগে, আবির, তো আমি কোন মেয়ের জীবন নিয়ে খেলেছি? শয়তানি হাসি দিয়ে, রাসেল, তুই জানিস না কোন মেয়ের? তারপর আবিরকে কয়েকটা থাপ্পড় দেওয়ার পর, আবির, এটা কিন্তু তুই ঠিক করলি না আমার গায়ে হাত দিয়ে। রাসেল তার কলার ধরে, রাসেল, ওই শালা কি করবি তুই? শালা ছোটলোকের বাচ্চা, তুই আমার বোনের জীবন নিয়ে খেলেছিস আর এখন বড় বড় কথা বলিছিস, আজ তোকে মেরাই ফেলবে, ছাড়বো না তোকে। আবির, এই দাঁড়া দাঁড়া, কে তোর বোন? রাসেল, কেন জানিস না নাকি না জানার ভান করছিস? নীলার সাথে তুই কি করেছিস? অনেকটা রেগে আবির শয়তানি হাসি দিয়ে বলতে লাগল, আবির, ঠিক করেছি, বেশ করেছি। রাসেল, মানে কি করেছিস? আবির, দুজনকে নরক বানিয়ে দিয়েছি। রাসেল, দুজন মানে? সত্যি কথা বলবি নাকি তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো? আবির, শোন তাহলে, কলেজে থাকা কালে আমি নীলাকে ভালোবাসতাম, কিন্তু বলবো বলবো করে কখনো বলার সাহস হয়নি। এভাবে কিছুদিন যাওয়ার পর দেখলাম মতিউর আর নীলা বন্ধুর থেকেও ঘনিষ্ঠ ভাবে চলাফেরা করে। এ দেখে আমার আর সহ্য হলো না, তাই একদিন নীলাকে প্রপোজ করে, কিন্তু সে রাজি ছিল না, উল্টা থাপ্পড় দেই আর অপমান করে, কারণ তখন অনেক দেরি করে ফেলি, সে নাকি মতিউরকে ভালোবাসে। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করি কিভাবে তাদের সম্পর্ক নষ্টামি করা যায়, কিভাবে নীলাকে কষ্ট দেওয়া যায়, যে বলার সেই কাজ।
কয়েক মাস পর। সংক্ষেপে বলি, মতিউরকে অন্য মেয়ের ফাঁদে ফেলে নীলার মন ভেঙে ফেলেছে আবির আর তার বন্ধু মিলে। নষ্ট করে দিয়েছে তাদের জীবনের সম্পর্ক। হা 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 হা, শয়তানি হাসি দেই আবির, কারণ আবিরের প্ল্যান মতো কাজে লেগেছে। তার কিছুদিন পর আবির নীলাকে প্রপোজ করে। নীলা সত্যটা না জেনে একসেপ্ট করে নেই তার প্রপোজাল। কিন্তু নীলা জানত না তার এটা মিথ্যে প্রপোজাল ছিল। আবির নীলার সাথে প্রেমের জালে ফেলে নীলা তার প্রতিশোধ নেওয়ার জন্য মতিউর এর সাথে আবারও মিথ্যা প্রেমের নাটক করে, যাতে মতিউরের টাকা পয়সা, মায়ের গহনা সবকিছু যেন লুট ছিনতাই করে নিতে পারে। কিন্তু মতিউর এর কিছুই জানত না এর সত্য কাহিনী। শুধু মতিউর এটাই জানত যে নীলা তার ভুল বুঝতে পেরে হয়তো আবার আমার জীবনে ফিরে এসেছে। এটাই ছিল আমার সবথেকে বড় ভুল, তাকে বিশ্বাস করা। এভাবে তাদের ভালোই চলছিল দিনকাল। তারপর আবিরের দেওয়া প্ল্যানের কথামতো নীলা তাই করে বসে। প্রথম পর্বে ঘটনা যা যা পড়েছিলেন, সেই দিন মতিউরের জীবনে সে কাল হয়ে নেমে আসবে ভাবতেও পারিনি। অনেক কষ্ট হয়েছিল সেই দিন। কিন্তু সত্যকারের ভালোবাসা আজও জানল না, বুঝল না সে, চিনতে পারল না তার মনের মানুষটিকে। শুধুই আমাকে ভুল বুঝে ঘৃণা করে গেল সারাটা জীবন। তারপর আমি চলে যাওয়ার কয়েক মাস আবির খেলা শুরু করে দেয় নীলার সাথে। অবহেলা আর রাগারাগি, ভুল বুঝাবুঝি, যোগাযোগ বন্ধ করে দিত, আবার ঠিক হয়ে যেত। একদিন আবির নীলাকে বলে বসে, আবিরের সাথে নীলা রুমমেট না করলে নাকি আবির তার সাথে সম্পর্ক রাখবে না। আরও অনেক কথা বলে নীলা রাজি না হলেও পরে ঠিকই রাজি হয় তাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে। তারপর নীলা মন খারাপ করে সেদিনের মতো বাসায় চলে আসে। আর ভাবে এসব করা কি তার ঠিক হবে। নানান চিন্তায় তাকে পাগল করে দিচ্ছিল। নীলার ভাগ্য ভালো যে আবিরের মতো দুশ্চরিত্র ছেলের হাত থেকে বেঁচে যায়। কারণ তারপরের দিন নীলা পার্কে বেড়াতে এসে আবিরের আসল রূপ দেখতে পাই। 08 পর্বে পড়ে যা জানলেন। বর্তমান সবকিছু শুনে রাসেল রাগে ক্ষিপ্ত হয়ে আবিরকে মারতে শুরু করে দেই। কিন্তু সবাই রাসেলের ক্ষিপ্ত দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়, কারণ তারা জানা রাসেলের শক্তির সাথে কেউ পেরে উঠতে পারবে না। এর আগেও অনেক ক্ষমতা দেখিয়েছিল রাসেল। আর তারাও এটা জানে রাসেল কাউকে বিনা অপরাধে আঘাত করে না। সত্যি বলতে আবির অনেক মেয়েরে জীবন নিয়ে খেলেছে, নষ্ট করেছে, নোংরামি করেছে, আরও কত কি। তাই সেদিন আবিরকে একটা উচিত শিক্ষা দিয়ে দেই রাসেল। তাকে একেবারে আধমরা করে ছেড়ে দেয় রাসেল। তারপর রাসেল সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর আবিরের বন্ধুরা এসে দেখে আবিরের এ অবস্থা। আবির অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তারা তাকে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে রাসেল বাসায় এসে রুমে নীলাকে না পেয়ে ছাদে গিয়ে নীলাকে দেখতে পায়। তারপর নীলাকে ডেকে আস্তে আস্তে সবকিছু খুলে বলার পর নীলা অপরাধী। লেখ মশুর রহমান। পর্ব 10। রাসেল বাসায় এসে নীলার রুমে গিয়ে দেখল নীলা তার রুমে নেই। তারপর ছাদে গিয়ে নীলাকে দেখল নীলা আনমনে একা একা দাঁড়িয়ে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। সে সময় রাসেল নীলাকে ডাকল। কারো ডাকে তার ভাবনার ছেদ পড়ে পিছনে ফিরে দেখল তার ভাই। নীলা, কিছু বলবি? রাসেল, হুম। নীলা, বল শুনছি। রাসেল, তুই অনেক বড় একটা ভুল করে ফেলেছিস। নীলা তার ভাইয়ের এ কথা আশা করিনি। নীলা অবাক হয়ে বলল, নীলা, আমি আবার কি ভুল করলাম? রাসেল, হ্যাঁ, তুই তোর জীবনের বড় একটা ভুল যা তুই ভাবতেও পারবি না। কারণ আমি জানি আর সব জেনেছি। নীলা শোনার আগ্রহ নিয়ে বলল, নীলা, কি জেনেছিস বল? রাসেল, মতিউরকে চিনিস? নীলা, কোন মতিউর? অবাক হয়ে। রাসেল, আমার বেস্ট ফ্রেন্ড। আর তুই তোর জীবনে যাকে তুই প্রথমে ভালোবেসেছিলি। নীলা, ও সে তো একটা প্রতারক, ধোঁকাবাজ। আমার ভালোবাসা নিয়ে খেলেছে। তাকে আমি কখনো ক্ষমা করব না ভাইয়া। তাকে আমি ঘৃণা করি, তার কথা আমি কখনোই আর শুনতে চাই না। রাসেল, কাকে কি বলছিস? তুই মার খাবি। মতিউর কি করেছে আর আবির কি করেছে তুই কি জানিস? নীলা, আমি এসব কিছুই জানতে চাই না। আমাকে একা থাকতে দে প্লিজ। ওইসব প্রতারণাকারীর কথা আমি কখনোই শুনতে চাই না। বিরক্তিকর ভাব নিয়ে। রাসেল, প্রতারক তো সেই যে কি না মতিউরকে আর তোকে ফাঁসিয়েছে। নীলা অবাক হয়ে। নীলা, মানে? রাসেল,
হ্যাঁ মানে হলো এটাই, যার জন্যই তোর আজ এ অবস্থা, যাকে তুই সত্যটা না জেনে মিথ্যাকেই বিশ্বাস করে প্রতারক নয় প্রতারণার শিকার হয়েছিস তুই। নীলা, কি বলিছিস এসব? আমি কিন্তু তোর কথা কিছুই বুঝতে পারছি না। রাসেল, বুঝিয়ে দিচ্ছি শোন তাহলে। তারপরে আবিরের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব আস্তে আস্তে খুলে বলার পর নীলা বিশ্বাস করতে পারছে না যে তার সাথে এত কিছু ঘটে গেছে অথচ সে এসবের কিছুই জানত না। আর জানবেই বাকি করে, তার চোখে তো সে দোষী আর ঘৃণিত। একজনের মন ভেঙে গেলে কি কেউ আরেকজনের খোঁজ নেই? কখনোই নেই না। ঠিক তেমনটাই তাই হয়েছে নীলার সাথে। নীলা, কি তার মানে আবির আমার সাথে বেইমানি করে এসব করেছে? আর আমি কিনা মতিউরকে অনেক কিছু খারাপ কথা বলেছি ও ভেবেছি যেখানে মতিউরের কোনো দোষ নেই, অথচ আমি কি না তার নিষ্পাপ পবিত্র ভালোবাসার সাথে এমনটা অন্যায় করতে পারলাম? ভাবতেই নীলা কান্না শুরু করে দিল। কি আর করবে, সে না জেনেই বড় একটা ভুল করে ফেলেছে। রাসেল, কাঁদিস না আপু, আমি জানি তুই এসব ইচ্ছা করে করিস নাই, আমি থাকতে তোদের কিছু হবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। চোখের পানি মুছে দিয়ে নীলা, কিছু ঠিক নেই, আমাকে তুই মতিউরের কাছে নিয়ে চল, ওর বাসা তো আমি চিনি না। প্লিজ ভাইয়া প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তার কাছে ক্ষমা চেয়ে নিব, তাছাড়া আমি শান্তি পাবো না। প্লিজ ভাইয়া নিয়ে চল প্লিজ, জড়িয়ে ধরে রাসেল। আচ্ছা ঠিক আছে, বিকালে একসঙ্গে যাব ওদের বাসায়। নীলা, না ভাইয়া এখনই যাব প্লিজ প্লিজ। রাসেল, আচ্ছা ঠিক আছে চল, আর কাঁদিস না তো চল। নীলা, হুমম। ৩০ মিনিট পর মতিউরের বাসায় এসে পৌঁছালো তারা দুজন দেখল বাইরে কেউ নেই, ঘরের ভিতরে যেয়ে দেখল আমার মা শুয়ে আছে আর রুমা ঘর পরিষ্কার করছে। রুমা তাদের দেখতে পেয়ে বলল, রুমা, আরে রাসেল ভাইয়া আর নীলা আপু, তোমরা আমার বাসায় হঠাৎ কি মনে করে? নীলা আমার বোনের কথা শুনে অবাক হয়ে বলল, নীলা, তুমি আমাকে চিনলে কিভাবে? রুমা, ভাইয়ার ফোনে তোমার ছবি দেখেছি, আর রাসেল ভাইয়া তো মাঝে মাঝে আমাদের এখানে আসতো ভাইয়ার সাথে দেখা করতে। নীলা, ওহ তা তোমার ভাইয়া কোথায় এখন? বলতে গিয়ে আটকে গেল রুমা, জানি না। নীলা, জানো না মানে কোথায় গেছে তোমার ভাইয়া? রুমা, নিশ্চুপ। নীলা, চুপ করে থেকো না প্লিজ, বলো কোথায় তোমার ভাইয়া? রুমা, বাড়ি থেকে আমাদের ছেড়ে চলে গেছে বলতেই কান্না করে দেই রুমা। নীলা, চলে গেছে মানে কোথায় গেছে? আর কেনই বা গেল? রুমা, জানি না আপু, কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে এর কিচ্ছু জানি না। মা পিছন থেকে উত্তর দেয়, মা, আমি বলছি কেন গেছে? ছেলেকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। নীলা অবাক হয়ে বলল, নীলা, কেন মা, ও কি দোষ করেছিল যার কারণে আপনি তাড়িয়ে দিলেন? তারপর মা বলতে লাগল, ২ পর্বের ঘটনা, সেই দিন কি হয়েছিল সেগুলো বলার পর নীলা নিজেকে আর ঠিক রাখতে পারল না, অঝোর ধারায় কান্না করতে লাগলো, মাকে জড়িয়ে ধরে। মা, কি হলো মা, তুমি কান্না করছো কেন? নীলা, মা আমাকে তুমি ক্ষমা করে দিও, এসবের জন্যই আমি দায়ী মা, আমার জন্যেই সবকিছু হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মা, আমি ঠিক তোমার কথায় কিছু বুঝতে পারছি না, কিসের ক্ষমা চাইছো? তারপর নীলা তার অপরাধের কথা, অন্যায়ের কথা, প্রথম থেকে যা যা হয়েছিল বা করেছিল সব কথা বলার মা বলল, মা, এ তুমি কি করেছ মা, আমার ছেলের বলতেই মা হার্ট অ্যাটাক করে পড়ে যেতেই নীলা আর রুমা ধরে ফেলে, তারপর রাসেল ধরে গাড়ি করে হসপিটালে নিয়ে আসে। আর নীলার কান্না থামার কোনো নাম নেই, কারণ আজ সে নিজেকেই বড় অপরাধী মনে করছে। রুমা তাকে সান্ত্বনা দিচ্ছে কোনো কাজ হচ্ছে না, তার এসবের জন্যেই যে নিজেই দায়ী। এদিকে ডক্টর এসে বলল, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই, তিনি অতিরিক্ত টেনশন, চিন্তা আর ঠিকমতো খাওয়া দাওয়া না করার ফলে এরকম হয়েছে। আর হ্যাঁ, আপনারা মনে রাখবেন আপনাদের মায়ের একটু হার্ট দুর্বল আছে, তাই তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন, নয়তো পরে বড় এক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন আর ঠিকমতো খাওয়া দাওয়া যেন করে। নীলা, আচ্ছা ঠিক আছে ডক্টর, মার কখন জ্ঞান ফিরবে? ডক্টর, অপেক্ষা করুন, কয়েক ঘন্টা সময় লাগতে পারে, উনাকে সেলাইন দেওয়া হচ্ছে। তারপর ডক্টর চলে যাওয়ার পর রুমা কান্না করে দেয়। নীলা, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। রুমা, কিছু ঠিক নেই আপু, মায়ের কিছু হলে আমিও যে বাঁচব না। নীলা,
কিছু হবে না, দেখো আমি থাকতে তোমার মায়ের কিছু হবে না, আমি সবসময় আছি মায়ের পাশে বলতেই রুমা নীলাকে জড়িয়ে কান্না করে দেয়। কয়েক ঘন্টার পর মায়ের জ্ঞান ফিরে আসে, সবাই মায়ের পাশেই বসে আছে, কান্না ভেজা মায়ের চোখে দিকে তাকিয়ে আছে। মা, তোমরা কান্না করছো কেন? এই তো দেখো আমি ঠিক আছি, এবার তো থামো। নীলা কিছু না ভেবেই মায়ের পা ধরে কান্না করে বলে। নীলা, মা, ওগো মা, তুমি আমার মায়ের মতো, তুমি কি পারবে না তোমার এই অপরাধী মেয়েকে ক্ষমা করে দিতে? মা, আচ্ছা ঠিক আছে, ওঠ মা, আমার বুকে আয়, তোকে ক্ষমা করে দিলাম মা, মানুষ মাত্রই তো ভুল করতেই পারে, তাই না? কিন্তু নীলা এসে মায়ের বুকে মাথা গুজে বলল। নিয়ালা, কিন্তু কি মা? মা, কিন্তু আমার ছেলে কি কোনোদিন ফিরে আসবে? আল্লাহ জানে ছেলেটা কেমন আছে, কি করছে, কোথায় আছে, কিভাবে আছে। কিছুই তো জানি না। নীলা, মা দেখো, একদিন না একদিন ঠিকই ফিরে আসবে তোমার ছেলে। মা, তাই যেন হয় মা, তাই যেন হয়। তারপর সেদিনের মতো সবাই বাসায় চলে আসলো। নীলা মায়ের বাড়িতে থেকে গেল আর রাসেলকে তার বাড়িতে পাঠিয়ে দিল। এভাবে কিছুদিন যাওয়ার পর মাকে যথেষ্ট সময় দেই। রুমা কলেজে গেলে নীলা তার নিজ হাতে রান্না বান্না করত আর টুকটাক কাজ করত, এসব দেখে মা অনেকটা খুশি হয়, নিজের মেয়ে মনে করে। এদিকে নীলা আমার ফিরে আসার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে, এ বুঝি ফিরে আসবে, হয়তো আসবে না। এমন কোনো রাত নেই যে নীলা কাঁদেনি, প্রতিটা রাতে আমার ছবি নিয়ে শুয়ে শুয়ে কান্না করত আর বলতো তুমি কবে ফিরে আসবে আর কখন ক্ষমা চাইবো। মতিউর প্লিজ তুমি একবার ফিরে এসো, দেখো তোমার সেই আগের পাগলিটা তোমারই আছে আর তোমারই থাকবে। এভাবে কেটে যায় এক একটা বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5টা বছর কেটে যায় অপেক্ষার প্রহরে গুনতে গুনতে, কিন্তু তবুও যে আর ফিরে আসলো না মতিউর। হঠাৎ একদিন। অপরাধী। লেখ মশুর রহমান। পর্ব 11 শেষ। হঠাৎ একদিন নীলা আমার ফিরে আসার খবর জানতে পারে তার ভাইয়ের কাছ থেকে, তখন নীলা তার নিজ বাসায় ছিল। তারপর আমার কাছে আসার চেষ্টা করেও লজ্জায় আসতে পারেনি সেই দিন। কোন মুখ নিয়ে তার সামনে যাবে সে, যে আজ তার কাছে বড়ই অপরাধী। বর্তমানে ফিরে আসি। নীলা, সেই দিন জানো, তোমাকে বিয়ের অনুষ্ঠানে তোমাকে দেখার পরও কাছে আসতে চেয়েও আসতে পারিনি, শুধু তোমার দিকে তাকিয়েছিলাম আর তুমি আমাকে দেখেই বিরক্তিকরভাবে চলে গেলে বাসায়। তারপর ভাবলাম তুমি আমার ওপর এখনো রেগে আছো, তাই যা করার আমাকেই করতে হবে, তাই আজ সকালেই বাসায় এসে দেখলাম তুমি ঘুমে আছো। কিছুক্ষণ দুজনই নীরবতা থাকার পর কেন জানি নীলার সব কথা শোনার পর মনের অজান্তেই কখন দু চোখের 2 ফোঁটা নোনাজল গাল বেয়ে পড়ল বুঝতেই পারিনি। নীলা, আমাকে কি শেষবারের মতো একবার, শুধু একবার ক্ষমা করে দেওয়া যায় না? মতিউর প্লিজ আমাকে একটি বার সুযোগ দাও, আর কখনো তোমায় কষ্ট দিব না। আর কখনো তোমায় ছেড়ে যাব না, অনেক ভালোবাসবো তোমায়। জড়িয়ে ধরে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, সবকিছু ভুলে তাকে আবার আপন করে নেওয়া কি ঠিক হবে নাকি দূরে সরিয়ে দিব? আর যদি সে আবারও আমার সাথে এমন করে তাহলে তো আমি শেষ হয়ে যাব। নীলা আমার কোনো সাড়া না পেয়ে বলল। নীলা, তুমি কি আমায় এখনো ক্ষমা করবা না? একটুও কি ভালোবাসো না আমায়? আমি। নীলা, ওকে এতই যদি রাগ অভিমান তোমার, তাহলে আর ক্ষমা করতে হবে না, আমি তোমাকে আর কোনোদিন বিরক্ত করতে আসব না। আর আমার থেকে ভালো একটা মেয়েকে বিয়ে করে সুখে থেকো। কারণ আমার জন্যই তোমাকে অনেক কষ্টভোগ করতে হয়েছে। এর ক্ষমা হয়তো আর নেই আমার। তাই আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসব না। আর পারলে এই অপরাধীকে ক্ষমা করে দিও কোনো একদিন, আর দূর থেকে চাইবো তুমি অনেক অনেক ভালো থেকো, সুখে থেকো। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে চলে গেল, আমি কেন জানি থামাতে চেয়েও থামাতে পারলাম না। থমকে নিজেই অজান্তেই আটকে গেলাম। তার চলে যাওয়ার পানে চেয়েছিলাম, একবারও পেছনে ফিরে তাকালো না। এ কেমন নিয়তির খেলা! তাকে কাছে পেয়েও আবার হারালাম। নীলা এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। আমিও যে তোমায় অনেক ভালোবাসি নীলা, অনেক ভালোবাসি। কিন্তু বুঝলে না আমার চোখের ভাষা। নীলার শেষ কথাগুলো আমায় খুব কষ্ট দিচ্ছিল, সেটা ওকে বুঝতে দিই নাই। বিধাতা, তোমার খেলা বড়ই কঠিন। আজ হারতে চলেছি আমি। যাকে নিয়ে মনের মতো একটা স্বপ্ন চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম অনেক অজানা অনুভূতি, দুটি মনের রঙিন ভালোবাসা, কিন্তু সেই স্বপ্ন একটি ভুলের জন্যে জীবনের দুঃস্বপ্ন পরিণত হয়ে সবকিছু মাটি হয়ে শেষ হয়ে গেছে এ জীবনের ক্ষতবিক্ষত এ জীবন চলার পথটুকু।
এ ভুলের কারণটা কেউ জানল না। কি এমন অপরাধ করেছিলাম যার কারণে এত এত কষ্ট দিয়েছিলে আমায়? কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে নিচে গেলাম, এসে ফ্রেশ হয়ে সকালের খাবার খেতে বসলাম। মা বলল, মা, কিরে তুই নীলাকে কি বলেছিস? আমি আমি আবার কি বললাম? মা, তাহলে নীলা যে কাঁদতে কাঁদতে চলে গেল, আমি জানতে চাইলেও কিছুই বলল না, ওকে কি বলেছিস তুই? আমি তেমন কিছু না। মা, শোন বাবা, মেয়েটা অনেক ভালো, ও ওর ভুল বুঝতে পেরেছে, তাই বলছি কি সবকিছু ভুলে ওকে আপন করে নিয়ে আবার নতুন করে জীবন শুরু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। রুমা, ভাইয়া ভাবিকে শেষবারের মতো মাপ করে দে না, বেচারি অনেক কষ্ট পেয়েছে। আর এমন কোনো রাত নেই তোর জন্য কাঁদেনি। তাই বলছি ভাবিটাকে আর কষ্ট দিস না, প্লিজ প্লিজ। আমি কিন্তু ওর বাবা মা কি মেনে নিবে? অবাক হলাম রুমার কথাই, বিয়ে না হতেই ভাবি আগেই বানাই ফেললি। মা, মানবে না কেন? ওর বাবা মা আগে থেকেই রাজি, তুই শুধু হ্যাঁ বল, তাহলে বিয়ের শুভ কাজটা শেষ হয়ে যাবে। আমি আচ্ছা, দেখছি কি করা যায়। তারপর হঠাৎ ফোনে রিংটোন বেজে উঠল, দেখলাম বন্ধু রাসেলের ফোন। কিছু না ভেবেই রিসিভ করতেই ওপাশ থেকে যা বলল, তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রাসেল, হ্যালো মতিউর, তুই যেইখানেই থাকিস না কেন রাজশাহী সদর হাসপাতালে এক্ষুনি চলে আই বলেই ফোন কেটে গেল। শুনতাই গা শিউরে উঠল, এ কি শুনলাম আমি? নীলার কিছু হলো না তো? ভাবতেই বুকের বাপাশে চিন চিন ব্যথা দুমড়ে মুছড়ে কেঁপে উঠল মন। মা, কে ফোন দিছিল? আমি, রাসেল। মা, তা কি বলল? আমি, হাসপাতালে যেতে বলল। মা, কি? হাসপাতালে কেন, কার কি হয়েছে? আমি জানি না, তবে সেখানে গেলেই জানতে পারবো। মা, নীলা কিছু করে বসলো না তো? যেদি মেয়ে কোন একটা কিছু করে ফেলেছে। আমি আমি গেলাম হাসপাতালে, তোমরা থাকো। রুমা, তুই একা যাবি কেন? আমরাও যাব। আমি তাহলে রেডি হয়ে নে। তারপর সবাই বের হয়ে হাসপাতালে পৌঁছে গেলাম। রাসেল আমাকে দেখেই ঠাসঠস ঠাসঠস থাপ্পড় দিয়ে কলার ধরে বলতে লাগলো, রাসেল, তুই আমার বন্ধু হয়ে এই প্রতিদান দিতে পারলি? অনেকটা রেগে। আমি আমি আবার কি করলাম? রাসেল, তুই আমার সাথে বেইমানি করছিস। একটা ভুলের জন্য আমার বোনকে এভাবে কষ্ট দিতে পারলি? কেমনে পারলি তার মৃত্যুর দিকে ঠেলে দিতে? রেগে। আমি সত্যি বিশ্বাস করা। রাসেল, কি বিশ্বাস করব তোকে? তোর সাথেই বন্ধুত্ব করাটাই আমার সবথেকে বড় ভুল ছিল। যদি আগে জানতাম তুই এমনটা বেইমানি করবি, তাহলে কখনো তোর সাথে মিশতাম না। আর আমার বোনের যদি কিছু হয়ে যায় না, তোকে আমি সহজে ছাড়ব, কথাটা মনে রাখিস। অনেকটা রেগে। আমি কি বলছিস এসব? আমি কিন্তু তোর কোথায় কিছু বুঝতে পারছি না। আর আমাকে কেন ভুল বুঝছিস? রাসেল, হয়েছে তোর আর এখানে নাটক করতে হবে না। জেনেও না জানার ভান করিস শালা, তোকে আমি। আমাকে মারার জন্য আসতেই নীলার মা তাকে থামিয়ে। নীলার মা, ওই থামবি তুই? এখানে ঝগড়া করতে এসেছিস নাকি? সরে যা এখান থেকে। সরি বাবা, ওর কোথায় কিছু মনে করো না। রাগের মাথায় কি কখন কি বলছে ও নিজেও জানে না। আমি আচ্ছা ঠিক আছে মা। নীলা ঠিক আছে তো? রাসেল, ঠিক আছে কি না আছে তোর শুনে কি হবে? ভালোই তো আছিস আমার বোনকে কষ্ট দিয়ে ইমোশনাল হয়ে। আমি প্লিজ ভাই, আমার কথাটা একবার শোন। রাসেল, আমি তোর কিসের ভাই? আমাকে কখনো ভাই বলবি না। আমি এভাবে রাগ করছিস কেন? রাসেল, আমি কারো ওপর রাগ করি না। তোর কোণে কোথায় আমি শুনতে চাই না। রাগে একটু দূরে চলে গেল। আমি মা, সত্যি বলুন নীলার কি হয়েছে? ও ঠিক আছে তো? নীলার মাকে। নীলার মা, জানি না বাবা। যখন নীলাকে নীলার রুমে খাওয়ার জন্য ডাকতে গেলাম, তখন দেখলাম নীলা হাতের অনেক জায়গায় ফলকাটা ছুরি দিয়ে হাত কেটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসি, এখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আমি প্লিজ মা, কাঁদবেন না। নীলার কিছু হবে না, আমি থাকতে নীলার কিছু হবে না। নীলার মা, তাই যেন হয় বাবা। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে এসে বলল, ডাক্তার, রোগী এখন ভালো আছে, ভয়ের কিছু নেই কিন্তু। আমি কিন্তু কি ডক্টর? ডাক্তার, ও প্লাস পজিটিভ, 2 ব্যাগ রক্ত লাগবে। তার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তাই ওর জ্ঞান ফিরার আগে রক্ত লাগবে, নয়তো রোগীকে আমরা বাঁচাতে পারবো না।
আমি, নাই হতে পারে না ডক্টর, আমার নীলার কিছু হতে পারে না, আমি বেঁচে থাকতে ওর কিছু হতে দিব না প্লিজ, আমি আমার রক্ত দিয়ে ওকে বাঁচান প্লিজ ডক্টর। ডাক্তার, আপনার কি ও প্লাস পজিটিভ রক্ত? আমি, হ্যাঁ ডক্টর, আমার ও প্লাস পজিটিভ রক্ত। ডাক্তার, ওকে তাহলে আমার সাথেই আসুন। তারপর রক্ত দেওয়া শেষে নীলার যখন জ্ঞান ফিরে আসলো তখন নীলা দেখল সবাই তার পাশে বসে আছে, আমি দাঁড়িয়েছিলাম। নীলার মা, মা এখন কেমন আছিস? নীলা, ভালো মা। মতিউর কেন এখানে এসেছে? ওকে চলে যেতে বলো, এখান থেকে দেখতে চাই না ওর মুখ আর। নীলার মা, কি বলছিস এসব? নীলা, হুম মা, আমি ঠিকই বলছি, কারণ যে আমাকে একটুও ভালোবাসে না তাকে দেখলেই আমার ঘৃণা হয়, প্লিজ প্লিজ ওকে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না আর। আমি নীলার কথা শুনে খুব কষ্ট পেলাম, কষ্টটা কাউকে বুঝতে দিলাম না। এ কি বলল সে, আমি নাকি তাকে একটুও ভালোবাসি না? আমাকে যদি এতটাই ঘৃণা করে তাহলে কেন কাছে এসেছিলে আবার? এসব মেয়ের প্রতি কোনো বিশ্বাস নেই, কখন কি করে বসে ভাবাও যায় না, তাই মনে মনে বললাম একেবারে এখান থেকে চলে যাব, ফিরব না কোনোদিন। আমি সেখান থেকে চলে যেতেই রাসেল হাত ধরে ফেলে। রাসেল, কোথায় যাচ্ছিস তুই? আমি, নিশ্চুপ। রাসেল, সরি, তোকে অনেক কিছু খারাপ কথা বলেছি, মাফ করে দিস ভাই। আজ তোর রক্ত দিয়ে আমার বোনের জীবন বাঁচিয়ে তুই অনেক বড় উপকার করেছিস। নীলার কথাই কিছু মনে করিস না, ছোট মানুষ তো, একটু বুঝে কম। তোকে কোথাও যেতে হবে না, আই বসো। নীলার সামনে বসিয়ে। নীলা অবাক হচ্ছে তার ভাইয়ের কথা শুনে। তারপর সবাই বাইরে চলে গেল। আমি আর নীলা বসে আছি, নীলা লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। নীলা, ইসস, আমি না জেনেই আবার কি নাকি তাকে বলে ফেললাম, মিনমিন করে বলল। আমি বুঝতে পারলাম সে অপরাধবোধ করছে, তাই কিছু বলতে পারছে না। আমি, আপনাকে এখন কেমন লাগছে? নীলা, জ, জি ভালো। আমি, এমনটা কেন করলেন? নীলা, নিশ্চুপ। কাঁদতে লাগলো। আমি, প্লিজ এভাবে কাঁদবেন না প্লিজ, কান্না থামান এবার নয়তো চলে যাব। নীলা, প্লিজ সরি, আমাকে মাপ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। না জেনেই বাজে কথা বলে ফেলছি, প্লিজ আমাকে মাপ করে দাও প্লিজ। আমি, দিতে পারি, তবে এক শর্তে। নীলা, কি শর্ত? আমি, আমাকে একটা ইয়ে দিতে হবে। নীলা, ইয়ে মানেটা কি? আমি, একটা কিস দিতে হবে। নীলা, যাহ দুষ্টু, পারবো না দিতে। আমি, ওকে তাহলে চলে যাচ্ছি। নীলা, মেরে ফেলবো একদম। আমি, তাহলে মিষ্টি দিয়ে দিন। নীলা, এক শর্তে। আমি, আপনার আবার কি শর্ত? নীলা, আমাকে তুমি করে বলতে হবে। আমি, ওহোকে দাও মিষ্টি এবার। নীলা, গুড বয়, কাছে আসো। আমি, হুম আসলাম। আমি তার কাছে যেতেই নীলা আমাকে ধরে মুখের কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলাই দিল লম্বা একটা কিসস। এতেই মনের জমে থাকা কষ্টগুলো কোথায় হারিয়ে গেল বুঝতেই পারলাম না, এভাবে চলতে লাগলো খুনসুটি ভালোবাসা। কিছুদিন পর বিয়ে হয়ে গেল আমার আর নীলার। বেঁচে থাকুক তাদের জীবন, জীবনের পথ চলার সঙ্গী হয়ে। অপরাধী আপডেট পর্ব। লেখ মশুর রহমান। পর্ব 11 শেষ। গল্পটি পুনরায় আপডেট করা হয়েছে, আশা করি ভালো লাগবে, ধন্যবাদ সবাইকে। হঠাৎ একদিন নীলা আমার ফিরে আসার খবর জানতে পারে তার ভাইয়ের কাছ থেকে, তখন নীলা তার নিজ বাসায় ছিল। তারপর আমার কাছে আসার চেষ্টা করেও লজ্জায় আসতে পারেনি সেই দিন। কোন মুখ নিয়ে তার সামনে যাবে সে, যে আজ তার কাছে বড়ই অপরাধী। বর্তমানে ফিরে আসি। নীলা, সেই দিন জানো, তোমাকে বিয়ের অনুষ্ঠানে তোমাকে দেখার পরও কাছে আসতে চেয়েও আসতে পারিনি, শুধু তোমার দিকে তাকিয়েছিলাম আর তুমি আমাকে দেখেই বিরক্তিকরভাবে চলে গেলে বাসায়। তারপর ভাবলাম তুমি আমার ওপর এখনো রেগে আছো, তাই যা করার আমাকেই করতে হবে, তাই আজ সকালেই বাসায় এসে দেখলাম তুমি ঘুমে আছো। কিছুক্ষণ দুজনই নীরবতা থাকার পর কেন জানি নীলার সব কথা শোনার পর মনের অজান্তেই কখন দু চোখের দু ফোঁটা নোনাজল গাল বেয়ে পড়ল বুঝতেই পারিনি। নীলা, আমাকে কি শেষবারের মতো একবার, শুধু একবার ক্ষমা করে দেওয়া যায় না? মতিউর, প্লিজ আমাকে একটি বার সুযোগ দাও, আর কখনো তোমায় কষ্ট দিব না। আর কখনো তোমায় ছেড়ে যাব না, অনেক ভালোবাসবো তোমায়। জড়িয়ে ধরে।
আমি কি করব কিছুই বুঝতে পারছি না, সবকিছু ভুলে তাকে আবার আপন করে নেওয়া কি ঠিক হবে নাকি দূরে সরিয়ে দিব? আর যদি সে আবারও আমার সাথে এমন করে তাহলে তো আমি শেষ হয়ে যাব। নীলা আমার কোনো সাড়া না পেয়ে বলল, নীলা, তুমি কি আমায় এখনো ক্ষমা করবা না? একটুও কি ভালোবাসো না আমায়? আমি সরি, আগের কথা মনে করে আর কষ্ট পেতে চাই না, কাউকে আর ভালোবাসি না, কাউকে আর ভালোবেসে কষ্ট পেতে চাই না, অতীতে যা ঘটে গেছে সবকিছু ভুলে গেছি আমি, এখন আপনি আসতে পারেন। নীলা, না, আমি চলে যাবার জন্য আসিনি, প্লিজ আমায় শেষবারের মতো ক্ষমা করে দাও না প্লিজ। আমি ক্ষমা করতে ভুলে গেছি। নীলা, প্লিজ এমন করে বলো না। কষ্ট হয়। আমি কাউকে কষ্ট দিই না, বরং আমাকেই কষ্ট দেওয়া হয়েছিল। নীলা শুনে আরো কাঁদতে লাগল। নীলা, আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি, এসবের সবকিছু ওই আবিরের হাত ছিল, বিশ্বাস কর আমায়। আমি বিশ্বাস করতেও ভুলে গেছি, এখন আর কাউকে বিশ্বাস করে বিশ্বাসঘাতকতার শিকার হতে চাই না, প্লিজ আপনি এখন আসতে পারেন। নীলা, সত্যি আমাকে তুমি বিশ্বাস করো না? আমি যার বিশ্বাসের মর্যাদা রাখতে জানে তাকেই বিশ্বাস করতে বাধা নেই। কিন্তু কারোর প্রতি যদি সে একবার বিশ্বাস ভঙ্গ করে তা কখনো বিশ্বাসের মন জয় করতে পারে না কেউ না, তার প্রতি কি হয় জানো? ঘৃণা। হে, শুধুই দু চোখে ঘৃণা, ঘৃণিত কাজ করলে তাকেই ঘৃণা করা হয়। নীলা, প্লিজ আমাকে তুমি এভাবে ভুল বুঝো না, আমার কোনো হাত ছিল না। আমি তার জন্য আমি কি করতে পারি? নীলা, প্লিজ আমাকে শেষবারের মতো একবার সুযোগ দাও, আর কখনো তোমায় কষ্ট দিব না, আর কখনো ছেড়ে যাব না প্লিজ। আমি মানুষের জীবনে সেই সুযোগটা একবারই আসে, দ্বিতীয়বার নয়। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়। নীলা, কেন সম্ভব নয়? আমি কারণ আমার চোখে সে শুধু অপরাধী, আর সেই অপরাধীর ক্ষমা হয় না, কোনো ক্ষমা নেই। আর শুনুন, আমি একজনকে ভালোবাসি। তার সাথেই আমার বিয়ে হবে কিছুদিন পর। আপনাকেও আসতে হবে বিয়ের দিনে। নীলা আমার কথা সহ্য করতে না পেরে। নীলা, আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না, ভুল তো আমারই, তুমি ভালো থেকো, আর পারলে এই অপরাধীকে ক্ষমা করে দিও, কোনো এক সময় ভালো থেকো, আসি। এ বলে নীলা কাঁদতে কাঁদতে চলে গেল, কাঁদুক, তাতে আমার কি, আমাকেও কম কাঁদায়নি সে। এদিকে নীলা বাসায় গিয়ে রুমের দরজা আটকিয়ে দিয়ে কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। ভুল তো তারই, যার কারণে আজ সবচেয়ে কাছের মানুষকে হারাতে হলো। তার বাবা মা তাকে সান্ত্বনা করাতে পারছিল না, তাই উপায় না পেয়ে তার বিয়ের ব্যবস্থা করে, কিন্তু নীলা মতিউরকে ছাড়া বিয়েতে রাজি নয়, তাই নীলার বাবা মা ভাই সহ সবাই মতিউরের বাসায় আসে, কিন্তু দুর্ভাগ্য খারাপ যে তখন বাসায় কেউ নেই, দরজায় তালা দেওয়া। তখন তাদের আসতে অনেক দেরি করে ফেলেছে, যার কারণে মতিউরের পরিবার সহ সবাই শহরে চলে এসেছি, ফোনও বন্ধ। তাই তারা আমার আশা ছেড়ে দিয়ে নীলাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু নীলা বিয়ে করতে রাজি নয়, মতিউরকে ছাড়া সে কখনোই বিয়ে করবে না বলে থেমে যায়। তারপর নীলা মতিউরের আর খোঁজখবর না পেয়ে অনেক কষ্ট পায়, সেই কষ্ট সহ্য করতে না পেরে বিদেশ লন্ডনে চলে যায়। খবরটা আমি জানার পর খুব কষ্ট পেয়েছিলাম, আজ চিৎকার দিয়ে খুব কান্না করতে ইচ্ছা করছে, যাকে জীবনের সবচাইতে বেশি ভালোবেসেছিলাম আজ সবকিছুই হারালাম, এ কেমন নিয়তির খেলা খেললে আমার সাথে? আমার কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? নাকি আমি এতটাই খারাপ যে কি না কারোর ভালোবাসা পেতে পারি না? নিষ্ঠুর পৃথিবীতে ভালোবাসা স্বার্থের কাছে হেরে যায়, সত্যিকারের ভালোবাসা। আর সেদিন কেন এসেছিলে মিথ্যে মায়া জোড়াতে? আমার অনুভূতির ভালোবাসা নিয়ে খেলার অধিকার কে দিয়েছিল তোমায়? সেই আগের ভালোবাসা কি কখনো ফিরাই দিতে পারবে? কখনোই পারবে না, জানি তুমি আজ বড়ই অপরাধী। 7 বছর পর। 7 বছর পর আবারও নীলার সাথে দেখা, সেদিন মার্কেটে শপিং মলে শপিং করছিলাম, হঠাৎ আমার ঘাড়ে কারোর নরম হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকাতেই অবাক, কি হাল করেছে শরীরের, একদম শুকিয়ে গেছে মুখ চোখ। নীলা, কেমন আছেন আপনি? আমি হে ভালো, আপনি কেমন আছেন? নীলা, ভালোই আছি। তা আপনি এখানে কি করেন? আমি এই তো বোনের বিয়ের জন্য শপিং করছি। নীলা, ওহ তাই, আপনি বিয়ে করেছেন নিশ্চয়। আমি না। আপনি? নীলা, হে ওই তো আমার স্বামী, কিন্তু কেন আপনি বিয়ে করেননি? অবাক হয়ে। আমি এমনি। নীলা, এমনি কেন? আপনি মিথ্যা বলছেন আমায়, সেদিন তো বললেন আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাকেই বিয়ে করে নিবেন বলেছিলেন। আমি হে বলেছিলাম সেটাই, অজানা এক মিথ্যা বলেছিলাম, জানি না।
নীলা কেন নিজেকে এভাবে সারা জীবন কষ্ট দিচ্ছেন? আমি যে কেউ বেইমানি করলে ঠিক কষ্টকেই আপন করে নিতে হয় এটা তার পক্ষে কোনো ব্যাপার না। নীলা আপনার কথা ঠিক বুঝতে পারছি না বলতেই হঠাৎ কেউ পাশে এসে বলতে লাগলো। আব্বু আব্বু চলো না বাসায় যাব। আমি ওকে শোনা আব্বু এখনই যাব বাসায়। নীলা আপনি আবারও আমাকে মিথ্যা বলছেন, আপনি বিয়ে যদি নাই করে থাকেন তাহলে এ ছেলেকে। ওটা আমার নিজের ছেলে নয়। নীলা আমি এতিমখানা থেকে পেয়েছি নিজের ছেলের মতোই দেখাশোনা করি তাই বাকি জীবন ওকে নিয়ে কাটিয়ে দিব, ওকে ভালো থাকবেন সুখে থাকবেন বিদায়। আমি চলে যাচ্ছি দেখে পেছনে নীলা চোখের জল ছেড়ে মায়াবী এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সত্যি সে পাষাণ মনটা অপরাধ বোধ করছে কেন আরও অপেক্ষা করতে পারল না সে কাছের মানুষটিকে কাছে পেয়ে ও আর পেল না কারণ আজ সে অন্য কারোর একজন। সমাপ্ত।